ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। না, বড় রোমান্টিক হয়। হানিমুনে এইসব পরে, তবে বাইরে পরে বেরিও না, আবার খুন করে ফেলবে তোমার বর। বলতে বলতে রুহি হাসে। জান্নাতও শুকনো হাসি দেয়। রুহি জান্নাতের গালে হাত রেখে বলে, ভাইয়া সকালে এত বকলো বলে এখনো মন খারাপ? দুপাশে মাথা নাড়ে জান্নাত। রুহি ভাবিকে জড়িয়ে ধরে। যাও, কটা দিন আনন্দ করো। আমি শিওর ভাইয়া অন্তত হানিমুনে নিয়ে গিয়ে বকাঝকা করবে না, আর বকা দিলে টকাস টকাস করে চুমু দিয়ে দেবে। চুটকিতে রাগ পড়ে যাবে। আমি ভাইয়ার ফুরফুরে মুড খুব কমই দেখেছি, তবে যখন হাসে মন খুলে হাসে, কি যে ভালো লাগে। লঞ্চ 9টায় ছাড়বে। স্বামীর 8টায় এসে জান্নাতকে নিয়ে গেল। ওদের সাথে বড় দুটো লাগেজ। ঢাকা পৌঁছে সব বন্ধুরা মিলে সেখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে, এমনটাই পরিকল্পনা করা। স্বামীর একটা ভিআইপি ফ্যামিলি লাউঞ্জ বুক করেছে 3 তলায়। লঞ্চ ঘাট অবধি সায়ন ওদের পৌঁছে দিয়ে গেল। জান্নাতের জীবনেই প্রথম এত বড় লঞ্চে ওঠা। এর আগে কখনো সে ঢাকা যায়নি। কেবিনে ঢুকে স্বামীর প্রয়োজনীয় সবকিছু কেবিন বয়কে দিয়ে আনিয়ে রাখলো। লঞ্চ ছাড়লে কেবিনে দৌড়াটবে, এরপর আর খুলবে না। জান্নাত দরজার কাছে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে সবকিছু দেখছে। 3তলা ভিআইপিদের সাধারণ লোক সমাগম নেই। আরেকটু এগিয়ে গিয়ে জান্নাত করিডোরে গ্রিল ধরে দাঁড়ায়। আশেপাশে আরো অনেকগুলো লঞ্চ। ডান পাশে কিছুটা দূরে দুটো ছেলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। জান্নাতকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দুজনেই। স্বামীর বুঝতে পেরে জান্নাতুলকে ডেকে নেয় ভেতরে। জান্নাত গিয়ে চুপচাপ বেডে বসে থাকে। খানিক বাদেই গায়ের শাড়িটা পাল্টে একটা সুতি শাড়ি পরে নেয়। স্বামীরও শার্ট প্যান্ট পাল্টে জান্নাতের পাশে বসে। নদী দেখতে বাইরে গেছিলাম। মাথা নাড়ে জান্নাত। লঞ্চ ততক্ষণে ছেড়েছে। স্বামীর কাছের প্যাকেট জান্নাতের হাতে তুলে দিয়ে বলে, এখন দেখবে না, কুয়াশা পড়ছে। কাছে খেয়ে ঘুমিয়ে পড়ো। রাত 2টোর দিকে উঠিয়ে মেঘনা নদী দেখাবো। এটা কি আপনাদের লঞ্চ? না, আমাদের লঞ্চ আমতলী টু ঢাকা রুটে। এটা কান্দের। খেয়ে দিয়ে জান্নাত শুয়ে পড়ে। স্বামীরও কিছুক্ষণ ফোনে কাজ করে শোয়। কেবিন বয়কে ওয়ার্ন করে দিয়েছে স্বামী, সকালের আগে কোনোভাবে যেন তাদের বিরক্ত না করা হয়। রাতে তখন 2:30টার কাছাকাছি জান্নাত ছিল গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ গায়ে হাত রেখে কেউ জোরে ধাক্কা দিচ্ছে। টের পেয়ে জান্নাত ধরফড়িয়ে উঠে বসে চোখ বড় বড় করে দেখতে পায় স্বামীকে। জান্নাত ঘাবড়ে গিয়ে বলে, আপনি? কি হয়েছে? স্বামীর হাঁপাচ্ছে। জান্নাতের গালে একটা হাত রেখে নিজেকে যথাসাধ্য ঠান্ডা রেখে বলে, জান্নাতুল, ঘাবড়াবে না। শোনো, লঞ্চে আগুন লেগেছে, আমার সাথে এসো। জান্নাতের পেলো ভাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বামী। জান্নাত নিজেকে সামলানোর সময়টুকু পায়নি। না পেরেছে কিছু জিজ্ঞেস করতে স্বামীকে। আশেপাশে আগুন দেখতে পাচ্ছে না জান্নাত, তবে চিৎকার চেঁচামেচিতে আশপাশটা ভারী হয়ে উঠেছে। জান্নাত বুঝতে পারছে না হচ্ছেটা কি আসলে। সে ভীত সন্ত্রস্ত হয়ে প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? একটা সেফ প্লেসে। 2তলায় আগুন ছড়িয়ে গেছে। 3তলায় পৌঁছাতে সময় নেবে না। আমাদের রেলিং এর কাছে গিয়ে দাঁড়াতে হবে। মাঝ নদীতে আমরা সারিং চেষ্টা করছে দিশা ঘুরে কিনারে ঘেঁচার। আগুন লাগলো কিভাবে? জানি না। এসব দ্রুত পা চালাও। জান্নাতের হাতটা শক্ত করে ধরে রেখেছে স্বামীর। ওকে টেনে নিয়ে একেবারে কিনারায় দাঁড় করালো। চাদর দিয়ে ঢেকে দিল জান্নাতুলকে। আশেপাশে লোকজন ছোটাছুটি করছে। মহিলাগুলো করছে কান্নাকাটি। পোড়া পোড়া গন্ধে পরিবেশটা গুমোট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জান্নাতের বুক কাঁপছে এত আহাজারি দেখে। স্বামীকে বলে, মানুষ পড়েছে? 2তলায় কেবিন সব লক ছিল, আপাতত ট্রেস করা যাচ্ছে না। কেঁপে উঠে জান্নাতুলের শরীরটা। দোয়া ইউনুস পড়তে শুরু করে দেয়। লোকজন ছুটছে দেদারসে। জান্নাতুলের গায়ে দুটো ছেলের ধাক্কা লাগলে স্বামীর ওকে টেনেই বুকের সাথে মিশিয়ে দাঁড়িয়ে থাকে। নিচু গলায় বলে, ভয় লাগছে? ঠোঁট উল্টে কেঁদে ফেলল জান্নাত। স্বামীর অভয় দিয়ে বলে, কিছু হবে না। আগুন 3তলায় পৌঁছাতে পৌঁছাতে লঞ্চ কিনারে পৌঁছাবে। জান্নাত লোকটার বুকে মাথা গুজে রেখে হাঁপাচ্ছে। মানুষজন চেঁচিয়ে বলা বলি করছে আগুন 3তলায় পৌঁছেছে। নিচতলা 2তলার ডেক থেকে অসংখ্য মানুষ, যারা প্রাণ বাঁচাতে 3তলায় উঠেছিল, এরা এবার 4তলার সিঁড়ির দিকে ছুটছে। স্বামী সিদ্ধান্ত নেয় 4তলায় যাবে। জান্নাতের হাত ধরে দ্রুত পা চালাতে ওদের সামনে এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হুমড়ি খেয়ে পড়ে যায়। জান্নাত ছুটে গিয়ে লোকটাকে টেনে তোলে। লোকটা তাদের সামনের কেবিনে উঠেছিল। জান্নাত দেখেছে। কণ্ঠে দরদ ঢেলে জান্নাত লোকটাকে বলে, দাদু, আপনি ঠিক আছেন?
লোকটা কাছে, ঠিক মতো শ্বাস নিতে পারছে না, কোনো মতে বলে। আমার নাতিকে এনে দাও রুমেও। স্বামীর কয়েক পল জান্নাতকে দেখলো, তারপর বলল। নড়বে না এখান থেকে। বলে স্বামীর লাউঞ্জের দিকে ছুটলো, গিয়ে ওই বৃদ্ধের 8 বছর বয়সী ঘুমন্ত নাতিকে টেনে তুলে নিয়ে আসলো। এরপর বৃদ্ধের নাতি আর বৃদ্ধকে ধরে ধরে 4 তলায় পৌঁছে দেয় ওরা। 4 তলায় মানুষ গিজ গিজ করছে। জান্নাতকে সামলে নিয়ে ভিড় ঠেলে একপাশে দাঁড় করিয়ে স্বামীর ওকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। এর মাঝে গুঞ্জন শোনা যায় 3 তলা রিভার সাইডের লাউঞ্জে 7-8 জন হাফিজি মাদ্রাসার বাচ্চা আটকে পড়েছে। কয়েকটা কম বয়সী যুবক ছেলে ছুট লাগায় বাচ্চাগুলোকে রেস্কিউ করতে। স্বামীর জান্নাতের দিকে তাকিয়ে বলে, একা থাকতে পারবে? কোথায় যাবেন? 3 তলায় যাবো আর আসবো। আমিও যাব। ধমকে ওঠে স্বামীর। হোয়াট? তুমি গিয়ে কি করবে? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আর এই ফোনটা সামনে রাখো। আমি আসা না পর্যন্ত এখান থেকে নড়বে না। বলে স্বামীর 3 তলার সিঁড়ির কাছে যায়। বাচ্চাগুলোকে স্বামীর লঞ্চে ওঠার সময় দেখেছে। নিদারুণ পবিত্রতা মাখা ছিল মুখগুলোতে। একটা ইসলামিক কন্টেস্টে অংশ নিতে ঢাকা যাচ্ছিল। স্বামীর সামনে এগিয়ে যায়। আসলে 3 তলায় আগুন পৌঁছেছে, তবে তাদের লাউঞ্জগুলোতে পৌঁছাতে ঢের দেরি। করিডর পেরিয়ে স্বামীর ডান পাশে রিভারসাইড এরিয়ায় যাওয়ার জন্য উদ্যত হয়। ঠিক তখনই তার পা থেমে যায়। ঘুরে পেছনে তাকাতেই দেখে জান্নাত ছুটে আসছে। ছুটতে ছুটতে এসে স্বামীর বুকে হুমড়ি খেয়ে পড়েছে। স্বামীর কর্কশ গলায় ধমকে ওঠে। কথা শোনো না কেন ফাসিল? একটা ছেলে আমার পেট ছুলো ইচ্ছে করে। ফোপাতে ফোপাতে বলে জান্নাত। রাগে কাঁপছে স্বামীর গা। বলে, চিনে দিতে পারবে? আজ বেঁচে ফেলে কুত্তার বাচ্চাকে খেয়ে ফেলবো। আপনি কোথাও যাবেন না? তুমি আমাদের রুমে গিয়ে বসে জান্নাতুল, আমি আসছি। আমিও আপনার সাথে যাব। স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে জান্নাত। স্বামীকে যেতেই দেবে না কোথাও। স্বামীর জান্নাতুলের থুতনি ধরে উঁচুতে তুলে জান্নাতের চোখে চোখ রাখে। দুটো নিষ্পাপ চোখ, চোখ বেয়ে দরদর করে পানি ঝরছে। জান্নাত আবারও নাক টেনে বলে, আপনার সাথে যাব। স্বামীর ওর কথা শুনে না। ওকে টেনে নিজেদের কেবিনে বসিয়ে স্বামীর বেরোয়। নিচতলা থেকে আরো মানুষ উঠছে, বেশিরভাগই আহত। হাফিজি মাদ্রাসার বাচ্চাগুলোকে রেস্কিউ করা হয়েছে। স্বামীর বয়োজ্যেষ্ঠ মহিলা যারা আহত তাদের ধরে ধরে 4 তলায় ওঠায়। আগুন লঞ্চের একপাশে লেগেছে। নিচতলা দোতলা শেষ করে 3 তলাও পুড়ছে। লঞ্চ তখনও মাঝ নদীতে, কিনারা খুঁজে পাচ্ছে না। কুয়াশাচ্ছন্ন নদীপথ। স্বামীর দোতলায়ও গেল 10-12 জন পুরুষের সাথে। কোনো মহিলা আটকা পড়েছে কিনা দেখতে। জান্নাত রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে ছটফট করছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর 3 জন লোক যখন দোতলা থেকে আসলো, খুঁজে খুঁজেও জান্নাত স্বামীকে দেখে না। হিতাহিত জ্ঞান হারিয়ে জান্নাত দোতলায় ছোটে গিয়ে দেখে সর্বত্র ধোঁয়া। আগুন 3টা ইউনিটের 2টো ইউনিট পুড়িয়ে দিয়েছে একেবারে। বিচ্ছিরি পোড়া গন্ধে গুলিয়ে উঠে জান্নাতের পেট। জান্নাতের পা খালি। লোহার মেঝেটা অসম্ভব গরম আগুনের তাপে পা পুড়ে যাচ্ছে জান্নাতের। সে তীব্র আর্তনাদ করে ওঠে। শুনছেন? আপনি কই? ডান পাশ থেকে ছুটে আসে স্বামীর। চোখ বড় বড় করে জান্নাতকে দেখে কয়েক পল। ছুটে সে ওকে ধরে চেঁচায়, এই ফাসিল, এখানে এসেছো কেন? আপনি কই কই যান? হ্যাঁ, ডুকরে কেঁদে ওঠে জান্নাত। জবাব না দিয়ে স্বামীর ওকে টেনে 3 তলায় ওঠায়। 3 তলায় উঠে স্বামীর চোখ উঠল কপালে। আগুন ছড়িয়ে গিয়ে সিঁড়ির কাছে রাস্তা ব্লক। স্বামীর এবার ঘাবড়ে যায়। জান্নাতের দিকে তাকিয়ে বলে, চলো, মিডল লাউঞ্জের করিডোর হয়েছে। মিডল লাউঞ্জের করিডোরেও আগুন। স্বামীর এবার ভীষণ আতঙ্কিত হয়ে জান্নাতকে একপাশে দাঁড় করিয়ে রেখে বলে, আমি পথ খুঁজছি। জান্নাত কাছে শক্ত করে স্বামীর হাত ধরে রেখে কেঁদে বলে, আমিও খুঁজবো। তুমি আমাকে সাফার করাচ্ছ জান্নাতুল। আপনি। কিছু বলার আগেই করিডোরে কাঠে স্লাইডিং ডোর ধপ করে পড়ে যায়। ওপাশে একটা ভলেন্টিয়ার টিম ইতিমধ্যে পানি তোলার এবং নামানোর ব্যবস্থা করেছে। তবে 3 তলার আগুন নেভানো যাচ্ছে না। এর মাঝে বিকট চিৎকার দিয়ে ওঠে জান্নাত। পেছনের এক্সিটের সাথে ঝুলতে থাকা পর্দা পড়তে পড়তে কখন তার শাড়ির আঁচলে আগুন লেগেছে সে টের পায়নি। জান্নাতের চিৎকারে স্বামীর ঘুরে তাকাতেই তার পাগল হবার মতো অবস্থা হয়। চেঁচাচ্ছে স্বামীর। ও আল্লাহ! হিতাহিত জ্ঞান হারিয়ে টেনে টেনে জান্নাতের আঁচল খুলে নিচে ফেলে স্বামীর পা দিয়ে পিষে আগুন নেভাতে ব্যস্ত। ও লজ্জা ঢাকতে মিশিয়ে নিল নিজের সাথে। আঁচলের অগ্রভাগ পুড়েছে। উঠিয়ে জান্নাতের কাঁধে তুলে এবার বেশ রেগে মেগে স্বামীর চেঁচিয়ে বলে, কি হতো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে? কেন চলে চেপেছ?
অতি ফাজিল। কাঁদছে জান্নাত। তার গায়ে একটু আগে আগুন লেগে যাচ্ছিল, ভাবতেই গা অবশ হচ্ছে। তার মনে হচ্ছে সে জ্ঞান হারিয়ে ফেলবে। আটকে আটকে কোনো মতে জান্নাত কেঁদে স্বামীকে ওই সময় বলে, আপনি আপনি আমি কি? আ- আমি আমি আপনার দ্বিতীয় বউ হতে পারি আছাত্রা কেউ। আপনি তো আমার প্রথম স্বামী, এবং আমার শুধু আপনিই আছেন। স্বামীর অনিমেষে চেয়ে আছে গোলগাল মুখটার দিকে। ততক্ষণে জান্নাত জ্ঞান হারায়। এরপর আরো 20 মিনিট লাগে 3 তলার আগুন কিছুটা নেভাতে। একদিক থেকে পানি তোলা হচ্ছে, আরেক দিক থেকে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং স্বামীর বাকিটা সময় জান্নাতকে বুকের সাথে মিশিয়ে দাঁড়িয়ে আছে থমথমে মুখে। রাস্তা পরিষ্কার হলে ওকে কোলে তুলে 3 তলায় নিজেদের কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। লঞ্চ চাঁদপুরের কিছুটা আগে একটা নির্জন চরে ঘাটি গাড়ে। তখন ফজরের আজান দিয়েছে। লোকজন হুড়মুড়িয়ে লাফিয়ে লাফিয়ে নামছে লঞ্চ থেকে। ফায়ার সার্ভিসের 2টো বিশেষ টিম ততক্ষণে পৌঁছে আগুন নিভিয়ে দিয়েছে। 4 তলা বিশিষ্ট লঞ্চটাকে ভোরের আলোয় ভুতুড়ে লাগছে পুরো। জান্নাতের জ্ঞান ফিরতেই ওকে পানি খাইয়ে দেয় স্বামীর। ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম আহতদের অ্যাম্বুলেন্স করে চাঁদপুর সদর হসপিটালে নিয়ে যায়। বাকিদের জন্য সদরঘাট থেকে ভোর 5টা নাগাদ আরেকটি লঞ্চ চলে আসে। ভলান্টিয়ার টিম লোকজন এবং বেঁচে যাওয়া মালামাল অন্য লঞ্চে তুলে দেয়। সৌভাগ্যবশত সে রাতে একজনও মারা যায়নি। বড়জোর গুরুতর আহত হয়েছিল কেউ কেউ। একটা রুদ্ধশ্বাস ভয়াবহ রাত কাটিয়ে জান্নাত জমে আছে। জ্ঞান ফেরার পর তার শরীর আরো বেশি করে কাঁপছিল। ভোরের আলো প্রস্ফুটিত হবার সাথে সাথে স্বামীর ওকে জোর করে একটা মাফিন খাইয়ে দিল। আর জান্নাত শুধু পাগলের মতো স্বামীর শরীর হাতিয়ে যাচ্ছিল, দেখছিল তার স্বামী ঠিক আছে কিনা। বইয়ের ছটফটানি দেখে স্বামীর নিরুদ্বেগ ঠান্ডা গলায় বলে, লাগেনি আগুন, আই এম সেফ। একটার পর একটা ফোন কল রিসিভ করতে করতে ক্লান্ত স্বামীর। রিজিয়া বণিক দুর্ঘটনার খবর পেয়ে রাতে 3 বার বেহুশ হয়েছেন। শারেফা চৌধুরীর বুকে ব্যথা উঠেছে। ভিডিও কলে ছেলের মুখটা দেখে কান্নায় ভেঙে পড়ে রিজিয়া। তুই বৌমাকে নিয়ে চলে আয়, ঘুরতে হবে না বাপ। মা, আগে ঢাকা পৌঁছে নেই, তারপর একটা সিদ্ধান্ত না যাবে। নির্লিপ্ত জবাব স্বামীর, দৃষ্টি জান্নাতের দিকে, চোখে কি নিদারুণ সরলতা। স্বামীর অবচেতন মনে গতকাল রাত থেকে সেসবই দেখছে। বাড়ির সবাই নির্ঘুম একটা রাত কাটিয়েছে। ভিডিও কলে স্বামীরকে প্রমাণ দেখাতে হলো তারা দুজনে আসলেই অক্ষত। সদরঘাট পৌঁছাতে পৌঁছাতে সকাল 9টা বেজে গিয়েছে। চিন্তিত আতঙ্কিত বন্ধু ও বন্ধু পত্নীরা সকলে ছুটে এসেছে স্বামীর আর তার বউকে রিসিভ করতে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বসুন্ধরা আবাসিকে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 11টা প্রায়। এটা স্বামীর খুব কাছের বন্ধু নিলয়ের অ্যাপার্টমেন্ট। ট্রিপে তারাও যাচ্ছে জান্নাতের সাথে। হালকা নাস্তা সেরে জান্নাত শুয়ে রইল তাদের যে ঘরটা দেওয়া হয়েছে সেখানে গিয়ে। খানিক বাদে স্বামীর ঘরে ঢুকলো। জান্নাত উঠে বসলো। ওর কাছে এসে বসলো স্বামীর। আলতো করে মাথায় হাত বুলিয়ে বলল, শরীর ঠিক আছে? জি। আমরা কি বরিশাল ফিরে যাচ্ছি? না, সিলেটে যাব। দুর্ঘটনা ঘটার ছিল, ঘটে গেছে। ফিরে গিয়ে কি লাভ? আজ রাতটা এখানে থেকে আগামীকাল সকালে রওনা দেব। শুয়ে পড়লো জান্নাত। আবার উঠল। উঠে চলে গেল জানালার কাছে। উঁচু দালান থেকে ঢাকা শহরটা দেখছে। নতুন পরিবেশে কেমন অস্বস্তি হচ্ছে তার। গত রাতের ঘর থেকে বেরোতে যদিও পেরেছে, অ্যাপার্টমেন্টে আরো অনেক মানুষ রয়েছে। বসার ঘরে আড্ডা দিচ্ছে তারা। ওরা স্বামীর বন্ধু এবং বন্ধু পত্নীরা। জান্নাত যায় না সেখানে। ঘুরে তাকিয়ে দেখে স্বামীকে, যে শুয়ে শুয়ে ফোন নিয়ে ব্যস্ত ছিল। বিগত একদিন পরে একটু হাত ছেড়েছে সে। হঠাৎ কি হলো জান্নাত বুঝতে পারল না। স্বামীর সহজে মুখভঙ্গি পাল্টে গেল মোবাইল দেখতে দেখতে। পরপর জান্নাতের দিকেও এক পলক তাকালো এবং চোখে দৃষ্টি ফের মোবাইলের স্ক্রিনে রেখে পড়তে শুরু করলো। স্বামী বউকে পড়ায়। এদিকে বউ সহপাঠীর সাথে জড়িয়ে যায় প্রণয়ের সম্পর্কে। অতঃপর তালাক চাইল স্বামীর কাছে। স্বামী তালাক দিতে রাজি না হওয়ায় মিথ্যে নির্যাতনের মামলায় ফাঁসালো স্বামীকে। ওটা নিউজ 24 ঘন্টার ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি খবর। স্বামীর ইচ্ছে করে জান্নাতকে শুনিয়ে পড়ল। জান্নাত নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে। পরপর স্বামীর নিজে নিজে ও ভিকটিম স্বামীকে গালি দিয়ে বলল, সারা বলদ, পড়াতে গেছিল কেন? বেশ হয়েছে, তোর সাথে এটাই হওয়া উচিত। একটা সুপ্ত দীর্ঘশ্বাস বইল জান্নাতের অন্তরে। জান্নাত নিজেও বুঝল না তা। খানিক বাদে আবারও স্বামীর কণ্ঠ। আজই তার চোখ পড়েছে একটা মনস্তান্ত্রিক
কনসালটেন্টের গ্রুপে। পরিচয় লুকিয়ে এক ভদ্রমহিলা পোস্ট দিয়েছেন, আমি একজন হাউস ওয়াইফ, ইদানিং বেশ মানসিক চাপে ভুগছি। আমার স্বামী থেকে আমি ভার্বাল অ্যাবিউজের শিকার হই রোজ। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। পান থেকে চুল খসলেই খালি গালি দেয়। এমনিতে সে আমার ব্যাপারে যত্নশীল, ভালোবাসে, এটা অস্বীকার করব না। তবুও অফিস থেকে ফিরে শুরু করে ধমকাধমকি আর গালাগাল। দিন দিন সহ্যের বাইরে চলে যাচ্ছে সব। 7 বছর ধরে ধৈর্য ধরেছি, তাকে ঠিক করার চেষ্টা করেছি, আর সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমি এখন কি করব? তালাক চাইবো? পোস্টার স্বামীর গভীর মনোযোগে পড়ল। পরপর লম্বা শ্বাস ফেলে চোখ মুখ কঠিন করে আপন মনে বলে, দাও তালাক। তোমার মতো অধৈর্যশীল নারী এক স্বামী কেন? 7 স্বামীর ঘর বদলালেও শান্তি পাবে না। ধমকাধমকি করো তো কি হয়? আবার বলো ভালোবাসে। একটা পুরুষ বাইরে খাটুনে দিয়ে এসে তোমাকে মাথা উঠিয়ে নাচানাচি করবে? ফালতু মহিলা। জান্নাত জানালার কাছে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে স্বামীর কাণ্ড। এবার প্রকাশ্যে ছাড়ে দীর্ঘশ্বাস। মোট 4 জুটি যাবে। বন্ধুদের মধ্যে জাহিদ এবং গালিব অবিবাহিত। ওদের নিয়ে 10 জনের একটা গ্রুপ। খেতে খেতে বাকি পরিকল্পনা জানিয়ে দেয় তানভীর। পুরো ট্রিপে জার্নিটা হবে উপভোগ্য। ট্রেনে জেনারেল প্যাসেঞ্জারি থেকে শুরু করে পায়ে হেঁটে ট্রিপটা উপভোগ করবে তারা। ইতিমধ্যেই একটা রিসর্টে 5টা কটেজ বুক করে রেখেছে। রাতে খাবার টেবিলে আড্ডার আসর বসেছে। জান্নাত অবশ্য দূরেই থাকছে। স্বামীর তার বন্ধুদের সাথে কোন রকম হাসাহাসি করতে নিষেধ করে দিয়েছে কড়া গলায়। লম্বা ঘুমটা টেনে মাথা নিচু করে শুধু খাচ্ছিল জান্নাত। স্বামীর 4 জন বিবাহিত বন্ধু তানভীর, নিলয়, সিয়াম, রাকিবের স্ত্রীদের আর চোখে দেখছিল সে। ওনারা সবাই কেউ ডাক্তার, নত ডাক্তারি পড়ছে। জান্নাতুলই সব থেকে ছোট। জান্নাতের সাথে এদের সবার বয়সের ব্যবধান 11-12 বছরের। তানভীরের বউ শুক্তি আলোচনার মাঝে জান্নাতকে বলে, ভাবি কি একটুতেই জ্ঞান হারিয়ে ফেলেন? শুনেছিলাম বাসর ঘরেও জ্ঞান হারিয়েছিলেন স্বামীর ভাইকে দেখে। সবাই উচ্চস্বরে হেসে ওঠে। জান্নাতুল এই ধরনের কথার কি জবাব দিবে বুঝতে পারছে না। স্বামীর বলে ওঠে, মেয়ে মানুষ কথা কথা জ্ঞান হারাবে, স্বাভাবিক। নয়তো কি পুরুষ কথা কথা জ্ঞান হারাবে? শক্তি আর নিলয়ের বউ রাফিয়া বলে, আমরা কিন্তু জ্ঞান হারাই না। স্বামীর সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বলে, আপনার মেয়ে? সবাই হাসছে, জান্নাত ব্যতীত। জাহিদ জান্নাতের দিকে তাকিয়ে বলে, স্বামীর এক পলক জান্নাতকে দেখে গম্ভীর হয়ে বলে, শরীর খারাপ লাগলে ঘরে গিয়ে শুয়ে পড়ো। এখন বন্ধুরা মিলে আড্ডা দেবে। স্বামীর চাচ্ছে না সবার বউয়ের মতো তার বউ এখানে বসে একটু পর পর হা হা হি হি করুক। তাই আগে ভাগে সিগন্যাল দিয়ে পাঠিয়ে দিয়েছে ঘরে। 8 ঘন্টা টানা ঘুমিয়েছে জান্নাত ক্লান্তিতে। সকালে উঠে বুঝতে পারলো শরীরটা সম্পূর্ণ ঠিকঠাক। ওরা খুব ভোরে রওনা দিয়েছে। স্বামীর জান্নাতের 2টো ব্যাগই অক্ষত অবস্থায় আনতে পেরেছে। ট্রেনের একটা লোকাল বগিতে সবাই উঠেছে। ওদের সাথে কিছু কলেজ স্টুডেন্ট রয়েছে এই বগিতে। স্বামীর অবশ্য এভাবে জার্নি করাতে আপত্তি ছিল, কিন্তু বন্ধুদের কাছে ওর সে আপত্তি টেকেনি। কলেজ স্টুডেন্টরা পরে স্টেশনে নেমে যাবে। ভীষণ ফুর্তিবাজ ওরা সবাই। একটা ছেলে গিটার হাতে গান গাইছে ওদের গ্রুপে। স্বামীর বন্ধু জাহিদ ক্যামেরা হাতে ভিডিও করছে ছেলে মেয়েগুলোকে। স্বামীর পাশে জানালার কাছে চুপচাপ বসেছিল জান্নাত। তার গায়ে বেগুনি একটা সুতির শাড়ি, শাড়ির ওপর চাদর, মাথায় ঘোমটা, আর চোখে সে শুধু কলেজ ড্রেস পড়ুয়া ছেলে মেয়েকে দেখছিল। কিশোরী ছেলে মেয়েগুলো তারই বয়সী। আকাশি রঙের কলেজ ড্রেস, গলায় স্টুডেন্ট আইডি কার্ড, দুপাশে 2টো বেনি আর একরাশ চঞ্চলতা। মুগ্ধতা সরছে না জান্নাতের দুচোখ থেকে। মেয়েগুলো হাসছে, একজন আরেকজনের বেনি ধরে টানছে। ওদের হাসি খুনসুটি দেখে জান্নাত হেসে ফেলে উচ্চ শব্দে। স্বামী তৎক্ষণাৎ জান্নাতের দিকে তাকাতেই জান্নাত মুখ ঘুরিয়ে জানালায় দৃষ্টি দিয়ে রাখে। আকাশে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘগুলো ঘুরে সরে যাচ্ছে। ওরা লুকোচ্ছে। যেমন করে জান্নাতের মন খারাপের কথাগুলো লুকিয়ে যায় দ্রুত। সিলেটে পৌঁছাতে বিকেল। যে যার পছন্দ মতো কটেজ বেছে নিয়ে উঠে যায়। শুরুতেই গোসল সেরে ভিডিও কলে শাশুড়ি ননদের সাথে কথা বলে নেয় জান্নাতুল। রিজিয়া বণিক নানা আদেশ উপদেশ দেন পুত্রবধূকে। কোথাও বের হবার আগে কি কি দোয়া পড়তে হবে বলে দিলেন। হাতটাকে সব সময় স্বামীর হাতে মুঠোয় রাখতে বললেন, যাতে করে জান্নাত হারিয়ে না যায়। ওরা সবাই সেদিন বেশি দূরে গেল না। চা বাগান দেখার পরিকল্পনা সকালের জন্য তুলে রাখে। সন্ধেটা আশেপাশের একটা টিলার কাছে থেকে ঘুরে আসে।
গালিব সব জুটিদের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয়। স্বামীদের পাশে জান্নাতকে দাঁড়াতে বলে গালিব জান্নাতকে বলে, ভাবি, আরে হাসুন একটু। হাসার জন্য শামীমের অনুমতি নেবেন? জান্নাত মলিন হাসে। গালিব ওদের দুজনের সুন্দর কিছু ছবি তুলে দেয় সে মুহূর্তে। রাতে ডিনার সেরে স্বামীর জান্নাতকে নিয়ে কটেজে ফিরে। বাকিরা রিসর্টের বাগানে আড্ডা দিচ্ছে। স্বামীর তাতে অংশ নেয়নি। গত রাতের ধকল, সারাদিন জার্নি শেষে খুব মাথা ঘুরেছিল। কটেজটা জান্নাতের ভীষণ পছন্দ হয়েছে, ঠিক একটা কুড়ে ঘরের মতো। কাঠের পাটাতন ঘুরে ঘুরে জান্নাত সেসব দেখছিল। স্বামীর শার্ট না ছেড়ে বিছানায় এসে সোজা হয়ে শুয়ে পড়েছে। লাগেজ দুটো ঘরের এক কোণে রাখা তখনও। স্বামীর বলে, লাগেজ থেকে জামা কাপড় বের করে কাপড়ে রাখো, আমরা এখানে 7 দিন আছি। জান্নাত মাথা নেড়ে লাগেজ খালি করছে। স্বামীর শুয়ে শুয়ে ওকে দেখছে। হঠাৎ বলে, ওটা কি শপিং ব্যাগে? উঠে বসে স্বামী। শপিং ব্যাগ নেওয়া হাতটা জান্নাতে কাঁপছে। লজ্জার সংকোচে মাটিতে মিশে যাচ্ছিল সে। স্বামীর চিন্তিত ভঙ্গিতে এগিয়ে এসে খপ করে জান্নাতের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। জান্নাত অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। স্বামীর ব্যাগের ভেতরে কি আছে দেখতে বিছানায় ঢেলে দেয় সেসব। 3 রঙের 3টা ট্রান্সপারেন্ট নাইটি, সাথে 3টা শ্রাগ। স্বামীর জান্নাতের দিকে তাকায় তড়িৎ। থরথরিয়ে কাঁপছে জান্নাত। স্বামীর কিছু বলার আগেই কাঁপা কাঁপা গলায় বলল, বড়ভাবে জোর করে দিয়ে দিল, বারণ করেছি তবু। স্বামীর একবার নাইটিগুলো দেখছে, একবার দেখছে জান্নাতকে। জান্নাত চোখ তুলে তাকাচ্ছেই না। তার ইচ্ছে করছে ছুটে কোথাও বেরিয়ে যেতে। লোকটা কি এখন তাকে ধমকাবে, বলবে, এসব বেহায়াপনা শিখছো বড় ভাবের কাছ থেকে? এক চড়ে দাঁত খুলে ফেলবো। কিন্তু স্বামী সেরকম কিছুই বলে না। খানিকটা সময় চুপ করে থেকে হঠাৎ জরদ গম্ভীর স্বরে বলল, গোলাপিটা পরে এসো। জান্নাত চকিতে চোখ তুলে তাকায়। স্বামীর চোখে দৃষ্টি স্বাভাবিক। জান্নাত হাঁসফাঁস করছে। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে কাতর স্বরে বলে, না। স্বামীর বিছানায় চুপচাপ বসে। জান্নাতের দিকে তাকিয়ে আবারও ঠান্ডা গলায় বলে, দেখবো। 10 মিনিট বাদে চেঞ্জিং কর্নারের পর্দার আড়াল থেকে জান্নাত বেরোচ্ছিল না। স্বামীর বিছানায় বসে ওকে ডাকলো। জান্নাতুল, বেরিয়ে এসো। জান্নাত বেরোলো, তবে পর্দা টেনে দিয়ে আড়াল করে রাখলো নিজেকে। স্বামীর কিছু পর তাকিয়ে থেকে বলে, পর্দা সরাও। দুপাশে মাথা নাড়ে জান্নাত। আমি উঠবো? গম্ভীর স্বর মৃদু ধমকায়। এটা বাজে। ক্ষীণ আওয়াজে জান্নাত বলে। স্বামীর হো হো করে হেসে উঠলো আচানক। জান্নাত অবাক হয়ে দেখলো লোকটাকে। এই প্রথম জান্নাত এমন করে হাসতে দেখলো লোকটাকে। বিস্ময়ে বিব্রত হয়ে চেয়েই থাকলো সে। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে স্বামীর বলে, সরাও। আমি মরে যাব। আকুতি নিয়ে বলে জান্নাত। স্বামী তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। জান্নাত পর্দা টেনে নিয়ে পেছোতে থাকে, পালাতে চায় যেন। স্বামীর ভ্রু কুঁচকে ফেলে। পরপর চওড়া হাসি হেসে লম্বা কদমে এগিয়ে যায়। কিছুক্ষণ ঘরময় ছোটাছুটির পর জান্নাত যখন ধরা দিল, স্বামীর ওকে নিয়ে বিছানায় পড়ল। এতক্ষণ বইয়ের সাথে ছোটাছুটি খুনসুটি করে হাসি উঠেছে স্বামীর। হাঁপাতে হাঁপাতে বলল, কি বললে? এটা বাজে? জান্নাত চোখ বুজে আছে, বুক কাঁপছে সবেগে। স্বামীর পর্দার কাপড়টা সরিয়ে ধীরে ধীরে অনাবৃত করলো জান্নাতকে। গোলাপি পোশাকটায় জান্নাতকে একেবারে অন্যরকম লাগছে। এমন আগে কখনো লাগেনি, এভাবে কখনো দেখেনি জান্নাতকে। আলাদা সৌন্দর্য। স্বামীর নেশালো দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখছে। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার তরফ থেকে বড় ভাবিকে ধন্যবাদ দিও। জান্নাত চোখ মেলে না। হৃদস্পন্দন সামলাতে ব্যস্ত সে। স্বামীর আরো কিছুক্ষণ ওকে দেখে বলে, কেমন লাগছে বলবো? এরপর জান্নাতের কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলতে জান্নাত দোকান চেপে ধরল। স্বামীর তখন হাসতে হাসতে ভেঙে পড়ে। সে হাসি আর থামলই না। জান্নাত চোখ খুলে তখন যে লোকটার হাসি দেখে। এক অন্যরকম স্বামীর, সম্পূর্ণ অন্যরকম। ধীরে ধীরে জান্নাত এক হাতে স্বামীর একটা গাল ছই। স্বামীর তখনও হেসে যাচ্ছে। জান্নাত মুগ্ধ চোখে স্বামীরকে দেখছে। মনে মনে ভাবছে, সময় এখানেই থেমে যেতে পারে না। লোকটা যদি সবসময় এভাবে হাসতে থাকতো, যদি এভাবে এই লোকটাকে দেখে জান্নাতের ভয় না হতো, যদি আর না বকতো সবার সামনে, হঠাৎ হঠাৎ তুই তোকারি না করতো, মাঝরাতে রাগ দেখিয়ে জান্নাতকে যদি না ছুতো, খুব ভালো হতো। তবে জান্নাত এটুকুর সুখ নিয়েই কাটিয়ে দিত বেলা। পড়াশোনা করেও হেদিয়ে মরতো না। তবে দিনগুলো জান্নাতের কাছে একেবারে সুখময় স্বপ্নের মতো লাগছে। হ্যাঁ, স্বপ্নই। এটা জান্নাতের জীবনের 7 দিনের সুন্দর স্বপ্ন হতে চলেছে।
কারণ জান্নাত জানে বরিশাল ফিরলে তার দিনগুলো কেমন কাটবে। হানিমুন ট্রিপের 3 দিন অতিবাহিত হয়েছে। তারা সবাই মিলে পুরো সিলেট ছানবিন করে ফেলেছে ইতিমধ্যেই। দূরের কিছু টুরিস্ট প্লেস বাকি আছে শুধু। আজ সকালে চা বাগান ঘুরেছে, বিকেলে পরিকল্পনা পাহাড় দেখার। আসর বাদ স্বামীকে কল করে তানভীর বলল, কিরে বের হবে না? আমরা সবাই রেডি তো? না, আমি আর জান্নাতুল আজ কোথাও যাচ্ছি না, তোরা যা। মানে তোদের রেখে যাব? হে এই কি করেছিস রে তুই ভাবের সাথে? প্লিজ ওসব রাতে করিস, আয় ঘুরে আসি। শাট আপ, বললাম না তোরা যা। উই আর টায়ার্ড। আর কাউকে কিছু বলতে না দিয়ে স্বামীর কল কাটলো। জান্নাত বেজার মুখ করে তাকিয়ে আছে স্বামীর দিকে। সে ঘুরতে যাবে বলে শাড়ি পরে রেডি হচ্ছিল। মনমরা কণ্ঠে স্বামীকে বলল, আমরা যাচ্ছি না। না, কড়া গলায় স্বামীর জবাব দেয়। কেন? কারণ আমি চাচ্ছি না তাই। জান্নাতের কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ল, মুখটা মলিন। স্বামীর শুয়েছিল আর চোখে জান্নাতকে অবলোকন করে গমগম করে উঠল। এইখানে আসার পর থেকে খুব ফরফর করছো। ওদের সাথে ঘুরতে যাওয়ার জন্য এত তোলা কেন, হ্যাঁ? মৃদু শ্বাস ফেলল জান্নাত, দৃষ্টি পায়ে নখে নিবদ্ধ রেখে জবাব দিল, আমি ওনাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য আগ্রহী নই। তো আপনার সাথে। মিনমিনে স্বরে জবাব দেয় জান্নাত। শুনে বাঁকা হাসলো স্বামী। অতঃপর হ্যাচকা টানে জান্নাতকে বুকের উপর ফেলল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে জান্নাত স্বামীর মুখের দিকে। স্বামীর এতক্ষণের গম্ভীরতা সরিয়ে বলে, সেজন্য ওদের না করে দিয়েছে। আজ আমরা দুজন ঘুরবো শুধু। জান্নাত বিস্মিত হয়ে চেয়ে রয়। স্বামীর উঠে বসতে বসতে জান্নাতকে বলে, এখান থেকে 17 কিলোমিটার দূরে নদী পেরিয়ে একটা ছোট্ট আইল্যান্ড আছে, সেখানে সাফারি পার্ক রয়েছে। তোমাকে এখান থেকে ঘুরে আনবো আজ। জান্নাত তখনও হাঁ করে তাকিয়ে আছে। স্বামীর ভ্রুযুগল গুটিয়ে এনে বলে, কি ব্যাপার, খুশি লাগছে না? নাকি আমার বন্ধুরা না হলে তোমার চলবে না? জান্নাত সম্বিত ফিরে পেটেই মাথা নাড়ায় দ্রুত। লোকটাকে বোঝাতে চায় তার খুশি লাগছে, বরং একটু বেশি খুশি লাগছে। স্বামী জান্নাতকে নিয়ে যখন আইল্যান্ডে পৌঁছায় তখন সূর্য অস্ত যাবে যাবে প্রায়। ওপার থেকে নৌকা করে নদী পেরিয়েছে তারা। নৌকায় তাদের মতো আরো বেশ কিছু পর্যটক রয়েছে। ছোটখাটো নদীটা পার হতে ওদের 45 মিনিট লেগেছে। সেদিন আইল্যান্ডে পৌঁছে স্বামীর বুঝে যায় মারাত্মক একটা ভুল করেছে সে। আরো সময় হাতে নিয়ে এখানে আসা উচিত ছিল তাদের, এবং জায়গাটা গ্রুপ নিয়ে আসার মতো একটি জায়গা। এভাবে একা একটা মেয়েকে নিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে আসা উচিত হয়নি সন্ধে লাগিয়ে। স্বামীর অবশ্য ফোনে বন্ধুদের ইনফর্ম করে দিয়েছে ওরা কোথায়। বন্ধুরা ভীষণ রাগারাগি করেছে এমনটা করায়। তানভীর এইমাত্র কল করে বলেছে, এমন স্বার্থপরের মতো একটা কাজ করলি, আমরাও যেতাম। স্বামী সবাইকে সরি বলে কল কেটে আশেপাশে তাকায়। সন্ধ্যের পরে সাফারি পার্কে ঢুকে লাভ নেই কোনো। এখানে আসাটাই বৃথা হলো। যখন ভাবলো তখন এক আগন্তুকের থেকে জানতে পারলো এই গ্রামের আরো কিছুটা দক্ষিণে নদীর পাড়ে আদিবাসীদের মেলা হচ্ছে। স্বামীরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারে। স্বামীর ভাবলো যাওয়াই যাক, একেবারে বৃথা হবে না তবে এখানে আসাটা। মেলার স্থানে পৌঁছাতে ওদের পায়ে হেঁটে 10 মিনিট লাগলো। নদীর পাড়ে আদিবাসী সম্প্রদায়ের লোকজন চরকি নাগরদোলা সাজিয়ে মেলা সাজিয়ে বসেছে। জানাতে ভালোই লাগছে জায়গাটা। এমন মেলা খুব ছোটবেলায় তাদের গ্রামেও হতো, তবে এতটা জমকালো মেলাই প্রথম দেখছে। স্থানীয় লোকজনে গিজ গিজ করছে। ঝুড়ি ভর্তি কত কি সাজিয়ে বসেছে আদিবাসী মেয়েদের দল। কিছু বাঙালি মেয়েও রয়েছে। জান্নাত ওদের স্টলগুলো দেখছে হাঁটতে হাঁটতে। বেতের বাঁশের কাঠের বানানো সুন্দর সুন্দর ওয়ালমেট, অলংকার আর চুড়ি। জান্নাতের নজর গিয়ে আটকায় একটা বেতের তৈরি শোপিসে। কিছুক্ষণ উসখুস করে স্বামীর কাছে আবদার করে, আমায় ওটা কিনে দিবেন? স্বামীর কিনে দিল আর চোখে জান্নাতকে দেখলো কেমন সামান্য একটা শোপিস হাতে নিয়ে খুশি হয়েছে। এই মেয়ে অল্পতেই খুশি হয়ে যায়। অন্যান্য মেয়েদের মতো লোভ এবং চতুরতা তার বইয়ের মাঝে নেই। এটা স্বামীকে মুগ্ধ করে বারবার। স্বামীর ওকে আরো কিছু ছোটখাটো শোপিস কিনে দেয়। সেগুলো একটা প্যাকেটে নিয়ে টাকা দিতে জান্নাত চাপা স্বরে চেঁচিয়ে ওঠে, আচার। দূরে এক লোক হরেক পদের আচার বিক্রি করছিল। জান্নাতের মুখটা চকচক করছে সেসব দেখে। স্বামী বলে, চেঁচাচ্ছ কেন? ধীরে বলো। জান্নাত মিয়ে গিয়ে বলে, আচার কিনে দিবেন? বাজে জিনিস, আনহাইজেনিক। অল্প? না। জান্নাত চুপচাপ হাঁটছে। স্বামীর কিছুটা সামনে গিয়ে আবারও ফিরে এসে বলে, অল্প, বেশি না কিন্তু।
এসব করে বেশ সময় গড়িয়েছে। স্বামী খেয়াল করেছে বেশ কুয়াশা জমেছে। জান্নাতের শীতের চাদর, তার জ্যাকেট কিছুই আনা হয়নি সাথে করে। এবার নদী পেরোতেই হবে। তবে নৌকা ঘাটে গিয়ে যা শুনলো, তাদের স্বামীর মুখটা পুরো পাংশু বনের হয়ে গেল। নৌকা এখন ছাড়বে না কেউ। স্বামীর হতবাক হয়ে কারণ জানতে চাইলে জানতে পারে জলদস্যুর প্রকোপ বেড়েছে। সন্ধ্যের পরে নৌকা নিয়ে নদীতে যাওয়ার প্রশ্নই আসে না। 15 দিন হয় সন্ধ্যের পর নৌ চলাচল বন্ধ। জান্নাতুলকে নিয়ে স্বামীর উৎকণ্ঠা বাড়ল। রাত বাড়ছে, যতই সুরক্ষিত আইল্যান্ড হোক, খারাপ মানুষ থাকবেই দুই একটা। জান্নাতুল তাকিয়ে আছে স্বামীর মুখের দিকে। এমন বিপদে পড়তে হবে জানলে সে ঘুরতেই আসতে চাইতো না। স্বামীর বন্ধুদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে হোমস্টের খোঁজে বেরিয়ে পড়ল। আজ তাদের সাথে কি হচ্ছে বুঝতেই পারছে না, মেজাজ খারাপ হচ্ছে। দুর্ভাগ্যবশত আইল্যান্ডের সবগুলো হোমস্টে ছিল বুকড। স্বামীর আজ খুব বিপদে পড়েছে, ঘাবড়ে গিয়েছে সে। জান্নাত কাঁদো কাঁদো হয়ে বলল, এখন কি করব? ভাবছি তুমি গলার স্বর্ণের চেইন আর কানের দুল খুলে নাও। এসব খারাপ লোক দেখলে বিপদ। জান্নাত তাই করলো। ঠিক সে সময় তাদের বিপদ থেকে উদ্ধার করলো একজন মাঝি। বাড়ি যাওয়ার পথে স্বামীকে বলল, সাহেব, আপনারা চাইলে আজ রাতটা বিশুদ্ধ কল্যাণে আশ্রমে উঠতে পারেন। ওনারা ঘর ভাড়া দেয়। আশ্রম? সেটা কেমন? অবাক হয়ে জানতে চাইল স্বামীর। মহিলাদের আশ্রম সাহেব, ওখানকার স্কুলে হেড ম্যাডাম পরিচালনা করে। কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে বউকে নিয়ে উঠতে পারবেন। ওরা টাকার জন্য ওদের বাহিরে ঘর দুটো ভাড়া দেয় পর্যটকদের। স্বামীর কিছুক্ষণ ভাবলো। এটাই আপাতত তার ঠিক মনে হলো। এই মুহূর্তে সেটাই সেফ। যেহেতু জান্নাতুল আছে সাথে, লোকটাকে স্বামীর 200 টাকা দিয়ে বলল, আমাদের ওখানে নিয়ে যান। মাঝি লোকটা খুশি খুশি স্বামীদের আশ্রয়ের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল। গেটে দাঁড়িয়ে মাঝি হাত ছাড়তে ওপাশ থেকে এক বৃদ্ধা মহিলা বলে, কে? আমি মোজাম্মেল মাঝি মাস্টার আফা। 2 জন লোক এসেছে, ঘর ভাড়া চাই। মহিলা আছে? জি, জামাই বউ তারা। খানিক বাদে ভদ্রমহিলা গেটের দরজা খুলে দিলেন। ভদ্রমহিলা অনুমানিক বয়স 60 হবে। চশমার নিচ থেকে ক্লান্ত দুটি চোখে স্বামীর আর জান্নাতকে দেখছে। স্বামীর তাড়াহুড়ো লাগিয়ে বলে, শুনেছি আপনার ঘর ভাড়া দেন। আসলে আমার ওয়াইফ নিয়ে আইল্যান্ডে আটকা পড়েছে। ইমার্জেন্সি একটা ঘর দরকার আজ রাতের জন্য। এর জন্য আপনাকে ডাবল টাকা দিতে পারি। ভদ্রমহিলা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেললেন। বুঝেছি, তোমার অনেক টাকা। এসো ভিতরে এসো। বৃহৎ এরিয়া নিয়ে আশ্রমটি। বাউন্ডারির ভেতরে খুপড়ির মতো অসংখ্য ছোট বড় ঘর। মাঝখানে বিশাল বড় মাঠ। মাঠে 10-12 জন মেয়ে লাইটের আলোয় বেত দিয়ে কিছু একটা বুনছে। বিভিন্ন বয়সী মেয়ে, সবার চোখে মুখে ক্লান্তি আর হতাশার ভাব স্পষ্ট। স্বামীদের যে ঘরটিতে থাকতে দেওয়া হয়েছে সেটি খুব সুন্দর করে সাজিয়ে রাখা। কক্ষ সংলগ্ন একটি কলঘর রয়েছে। ভেতরে ঢুকে বসতেই মাস্টার আপা এসে বললেন, মাফ করবে, তোমাদের মন মতন কিছু খাওয়াতে পারবো না। ভাত সজনি দিয়ে ছোট মাছ চচ্চড়ি আর ডাল। এই যৎসামান্য আপ্যায়ন গ্রহণ করতে হবে। স্বামীর ভদ্রতার সহিত বলল, অসুবিধা নেই, চালিয়ে নেব। আন্টি, আপনাদের টাকা এখন দিতে হবে? বেক্সটা আমার দিলে ভালো হতো। সকালে দিলেই হবে, খাবার পাঠাচ্ছি, খেয়ে তোমরা দরজা লাগিয়ে বিশ্রাম করো। ভদ্রমহিলা বেরিয়ে যাওয়ার পরে স্বামী দরজা লাগায়। জান্নাত বলে, অনেক মেয়ে। হ্যাঁ, আশ্রম তো। এরা বিধবা, এতিম, অথবা স্বামী পড়ে থাকতো। জানালা খুলে দিয়ে জান্নাত জানালা দিয়ে উকি দিয়ে দেখছে মেয়েগুলোকে। গায়ে মলিন কাপড়, ভীষণ পরিশ্রমী সবাই। খানিক বাদে দরজায় কড়া নাড়ে একজন। দরজা খুলুন, খাবার নিয়ে এসেছি। দরজা খুলে দিতে খাবারের ট্রে হাতে ঢুকলো একজন অল্প বয়সী মেয়ে। জান্নাতের বয়সী, তবে বয়সের উজ্জ্বলতা শরীরে নেই। স্বামী খাবারটা নিয়ে ধন্যবাদ দিতেই মেয়েটি চলে যায়। খেয়ে দিয়ে দ্রুত শুয়ে পড়লেও ওদের দুজনের চোখে ঘুম নেই। বাইরে শব্দ হচ্ছিল। জান্নাত উঠে স্বামীর দিকে তাকায়। স্বামীর উঠে গায়ে শার্ট চাপিয়ে দরজা খুলতেই দেখে মেয়েগুলো তখনও কাজ করছিল। ঘড়িতে সময় দেখলো স্বামীর, রাত 11টার বেশি। এরা এ সময় এভাবে পরিশ্রম করছে দেখে অবাক হয় সে। দরজা খুলে সামনে এগিয়ে যায়। জান্নাতও মাথায় ঘুমটা টেনে বাইরে বেরোয়। অদূরে একটা খুপটির বারান্দায় বসে উলের সুতা দিয়ে এমব্রয়ডারির কাজ করছিল মাস্টার আপা। স্বামীর কৌতূহলী হয়ে জানতে চাইল, আপনারা ঘুমান না? এটা এখনো কাজ করে কেন? হাসলো মাস্টার আপা। তোমরা ঘুমাওনি?
স্বামীরা জান্নাত এগিয়ে গেল। ভদ্রমহিলা দুটো বেতের চেয়ার ওদের দেখিয়ে বললেন, বসো। ওরা বসতে মাস্টার আপা বলতে লাগলেন, ওরা ওভার টাইম করছে। ওভার টাইম? জি, ওদের খরচ ওরাই বহন করে এই আশ্রমে। বেতের তৈরি জিনিসপত্র, শাড়ি তৈরি করে ওরা। সরকার তো যৎসামান্য দেয়, তাতে হয় না। তাই বলে রাতেও কাজ করবে? অবাক হয়ে জানতে চায় স্বামীর। জান্নাত উঠে ঘুরে ঘুরে মেয়েদের কাজ দেখছে। একজন হেসে জান্নাতকে বসতে দিল পাশে, নাম জানতে চাইলো। মাস্টার আপা স্বামীরকে বলতে লাগলেন, সবসময় ওভার টাইম করে না, ওদের সামনে বিরাট একটা খরচা আছে, বই কিনতে হবে, তাই টাকাটা ওঠাতে 10 দিন কাজ করছে। বই কেন? ওরা পড়াশোনা করছে। স্বামীর মেয়েগুলোকে দেখতে থাকে। মাস্টার আপা এক এক করে সবার পরিচয় দেয়। ও শান্তি, বিয়ে হয়েছিল, বিয়ের পর পড়াশোনা ছেড়েছিল। স্বামীর পরকীয়া ধরা পড়ে, ওকে ছেড়ে দেয়। যেহেতু পড়াশোনা ছিল না, কোনো চাকরিও পায়নি, ওকে প্রায় রাস্তা থেকে তুলে এনে আশ্রমে উঠিয়েছি। এখন গায়ে খেটে খাচ্ছে, পড়াশোনা শুরু করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি। ওই যে শাড়ি বুনছে, ওর নাম জয়া। গরিব মা বাবা এক লোহা ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়েছিল। বিয়ের পর স্বামী পড়তে দেয়নি। বেচারি মা বাবার কোনো পুত্র সন্তান ছিল না। লুকিয়ে লুকিয়ে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে জমিয়ে মা বাবাকে দিত ওষুধ খেতে, কখনো চাল কিনতে। এই নিয়ে স্বামী খুব কথা শোনাতো। অপরদিকে না দিত পড়াশোনা করতে। অনেক মানসিক অস্থিরতায় ভুগেছে। বাপ মা মারা গেল, স্বামীও হঠাৎ মারা গেল। বেচারি পড়লো রাস্তায়। তারপর এখানে এলো। ওর নাম ঝুমা, রুবি, মিথিলা, করিমা। ওদের গল্পও এমন। এখানে যতগুলো মেয়ে দেখছো ওভারটাইম করছে, ওদের জীবনে সবারই গল্প এমন। আগে পড়াশোনা করতে পারেনি অথবা গুরুত্ব বোঝেনি, এখন জীবনের তাগিদে শিখতে হচ্ছে। স্বামীর চুপচাপ মেয়েগুলোকে দেখে। ধীরে ধীরে দৃষ্টি ঘুরিয়ে জান্নাতকে দেখে। জান্নাত তার দিকে তাকিয়ে আছে। স্বামীর দৃষ্টি ফিরিয়ে নেয়। মাস্টার আপা স্বামীরকে বলে, তোমার বইয়ের বয়স খুবই অল্প, পড়াশোনা করছে। স্বামীর প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলে, এরা আর কি করে? শাড়ি বোনে। ওদের হাতের শাড়ির কত চাহিদা জানো? নাম বলবো না, তবে দেশের নাম করা একটা ব্র্যান্ডের শাড়ি কিন্তু ওদের হাতের বোনা। তারা নিজেদের নামে চালিয়ে দিচ্ছে, বিনিময়ে ওদের দ্বিগুণ দেয়। স্বামীর সব শুনছিল মন দিয়ে। মাস্টার আপা এক এক করে সব মেয়েদের জীবনের গল্প শোনায়। একজনকে ডেকে বলে, মেহমানদের জন্য চা নিয়ে এসো। চা খেতে খেতে স্বামীর সে রাতে দীর্ঘ সময় মাস্টার আপার সাথে গল্প করেছে। জান্নাত চুপচাপ পাশে বসেছিল। স্বামীর মাস্টার আপাকে কিছু বায়ার্সদের নাম্বার দিয়েছে, যারা শাড়ি এবং বেতের তৈরি জিনিসপত্রের কারবার করে। রাতে সামান্য ঘুমিয়েছে স্বামীর জান্নাত। খুব সকালে উঠেছে নৌকা ঘাটে যাবে বলে। এদিকে মাস্টার আপা মেহমানদের জন্য নাস্তা বানিয়েছে হরেক রকম। ক্ষমা চেয়েছে রাতে খুব সাধারণ খাবার খাইয়েছে বলে। স্বামীর ভদ্রমহিলার আপ্যায়নে কৃতজ্ঞতা প্রকাশ করে। ঘরের ভাড়া এক রাতে 600। স্বামীর 10,000 টাকা বিকাশ নাম্বার ট্রান্সফার করে দিলে মাস্টার আপা যার পরনায় বিস্মিত হন। স্বামীর বলেছে, ওনাদের জন্য দিয়েছে, ওনাদের বই কিনতে। জান্নাত ভীষণ অবাক। মাস্টার আপা আপত্তি করেছে। স্বামীর হেসে বলেছে, অসুবিধা নেই, আল্লাহ যথেষ্ট দিয়েছেন আমাকে, আপনি রাখুন। সকাল 9:30টায় স্বামীর জান্নাতকে নিয়ে আইল্যান্ড ছেড়েছে। পুরো রাস্তায় জান্নাত কোনো কথা বলেনি, চুপচাপ স্বামীকে লক্ষ্য করেছে। কটেজে ফিরতে শুরুতেই খুব সাহস করে জান্নাত বলে ওঠে, আপনি ওদের বই কিনতে টাকা দিয়ে এলেন? হাতে খুব দামি ঘড়িটা খুলতে খুলতে স্বামীর জবাব দেয়। হুম। জান্নাত ধীরে ধীরে স্বামীর সামনে গিয়ে দাঁড়ায়। কেন দিলেন? আমাকে তবে কেন পড়তে দিচ্ছেন না? স্বামীর মুখ তুলে তাকাই। কিছুক্ষণ চেয়ে থেকে ধমকে ওঠে জান্নাতকে। আগে চোখ নামো, নামো বলছে। জান্নাত মেয়ে গিয়ে চোখ নামিয়ে নেয়। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। খুব কাছে গই স্বামীর জান্নাতুলের। কি ব্যাপার, আবার এই টপিক কেন জান্নাতুল? আপনি আজ তবে কেন ওদের বই কিনতে টাকা দিয়ে এলেন? আমাকে তো পড়তে দেন না। স্বামীর হঠাৎ মেজাজ হারিয়ে চেঁচিয়ে ওঠে। কারণ ওদের স্বামী নেই, তোমার আছে। বজ্র ধমকে কেঁপে ওঠে জান্নাতুল। লোকটার চোখে দৃষ্টি পরিবর্তন হচ্ছে, কঠিন হচ্ছে। এক হাতে জান্নাতকে দেওয়ালের সাথে মিশিয়ে ধরে বলে, এবং আমি তোমার স্বামী, আমি এটাই চাই তুমি আর পড়াশোনা না করো, এবং এটাই বাস্তবতা। তোমার স্বামী আছে, সে বুঝবে তোমার সাথে কি করতে হবে। এবং জান্নাতুল, দিস ইজ লাস্ট টাইম তুমি এই টপিকে তুলছ, এরপর আর করবে না। তুমি কি ভেবেছ ওই ভদ্র মহিলার থেকে ওই মেয়েদের ব্যাপারে জানতে পেরে আমি নরম হব? আমার গ্লানি হবে, সেলফ রিয়েলাইজেশন হবে, ভাববো ইস
আমার বউটাকে পড়াইতে হবে। না জান্নাতুল, শোনো রাখো, এমন কিছুই হয়নি। আমার সেই স্বামীরই ভিন্ন ধাতুতে করা আমি, এবং ওই মেয়েদের লাইফ স্টোরি শুনে এত প্রভাবিত হওয়ার কিছুই নেই। সবার লাইফ আলাদা। ওরা তুমি না। তুমি কে? তুমি জান্নাতুল, আমার বউ, এবং আমার থেকে এক লাইন বেশি বোঝার চেষ্টা করবে না। গট ইট? ফল ভালো হবে না তবে। এই যে কাঁদো কাঁদো হয়ে থাকো আমি পড়তে দিই না বলে, এটাও বেয়াদবি। এই বেয়াদবি জানো আর নজরে না পড়ে। কোনটা অভাব আছে তোমার? কোনটায়? জবাব দাও। প্রত্যেকটা ধমকে কাঁপছে জান্নাত, জবাব দেয় না সে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, স্বামীর চেঁচাচ্ছে। ইবাদতের পরে সংসার এবং স্বামী এই দুইটা জিনিস জব করবে সারাদিন। কোনো পড়াশোনা নয়। অন্য মেয়েরা ডাক্তার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, আমার বউ শুধু আমার বউই হবে। আমার ঘর করবে, আমার বাচ্চা পালবে। বুঝলে তুমি? জান্নাত বুঝে গিয়েছে, যেমন করে সবসময় বুঝে যায়। আর কোনো কথার শোনেনি স্বামী জান্নাতের চোখে পানি দেখে। এই একটা জিনিসই স্বামীর একটু কেয়ার করে। জান্নাতকে কাঁদতে দেখলে স্বামী বলে মানুষটা কিঞ্চিত নরম হয়। রাতে যখন জান্নাতকে কাছে টানল স্বামীর, সারা শরীরে উষ্ণ ছোঁয়া দিতে দিতে আমোদে হয়ে বউকে বলল। তুমি রেসপন্স করো না কেন? জান্নাত তখন উদাস চোখে জানালা দিয়ে আকাশ দেখছিল। অন্য মনস্কতা কাটিয়ে স্বামীকে বলে। রেসপন্স কিভাবে করে? জান্নাতের শরীর নিয়ে মত্ত ছিল স্বামী। ঘন প্রশ্বাস ফেলে বলল। বলছো না? না, বুঝি না, আপনি বুঝিয়ে দিন। কতটুকু বুঝতে হবে? আপনার থেকে কয় লাইন কম বুঝতে হবে? খুব ভালো করে বুঝিয়ে দিন। আমি নিজে নিজে বুঝতে গেলে যদি আবার আপনার থেকে বেশি বুঝে ফেলি। স্বামীরের কানে সম্ভবত জান্নাতের এই তাড়া কথাগুলো যায়নি। সে ব্যস্ত ছিল তার কাজে, আর জান্নাত আকাশ দেখছিল, চাঁদ দেখছিল। কখনো মেঘ যাকে ঢেকে দিচ্ছে, কখনো সরে যাচ্ছে মেঘ। দোতলার পেছনের বারান্দায় জান্নাতের গোলাপ গাছগুলোতে কলি ধরেছে। ছুঁয়ে ছুঁয়ে সবগুলো কলিকে দেখছিল জান্নাত। ও বাড়ির বেলকুনি থেকে মেলি চাপার স্বর তাকে কখন থেকে ডেকে যাচ্ছে, সেদিকে জান্নাতের হুঁশ নেই। আচানক গায়ে কাগজের দলায় সে লাগতে জান্নাত চমকে পেছনে ফিরল। মেধা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল। কি স্বামীর বাড়িতে আছে? জি। কখন যাবে? একটু পরে। মেধা হাসে। গ্রেট। যে বইটা দিয়েছিলাম পড়ে শেষ করেছো? জি। ঠিক আছে, আরেকটা বই দেব, শমশের মজুমদারের 7 কাকন। তোমার বর অফিসে গেলে একটা সিগন্যাল দিও, আমি যাব তোমাদের বাসায়। জান্নাত হেসে মাথা নেড়ে নিচতলায় যায়। সময় বয়ে যাচ্ছে দ্রুত। স্বামীরের টিফিন রেডি করে সাথে দিতে হবে। কিছু টাকাও চেয়ে রাখতে হবে, এতিমখানায় দান করে দিবে। নিচতলায় খাওয়ার টেবিলে শামা বসেছিল গল্পের বই হাতে নিয়ে। ওর পাশের চেয়ারে স্বামীর বসে খাচ্ছিল। রান্নাঘরে রিজিয়া আর সোহানা খুব ব্যস্ত। স্বামীর আশেপাশে তাকিয়ে জান্নাতকে ডাকছিল। রিজিয়া বাধা দিয়ে বলে। কিছু লাগবে আমাকে বল। হ্যাঁ, আমি উঠবো। আমার টিফিন বক্সটা গুছিয়ে দিতে হতো। রিজিয়া বিরক্ত ভঙ্গিতে শামার দিকে তাকিয়ে ধমকে ওঠে। চেয়ার ঠেসে বসে আছিস, যা যা ভাইয়ার টিফিন গুছিয়ে দে। হাতে লেল পালিশ লাগিয়েছি, পারবো না। ভাবি কোথায়? ভাবি ভাবি করিস না। ভাবি ভাবি করিস কেন সব সময়? এক গ্লাস পানিও গড়িয়ে খেতে চাস না, দিন দিন আটকুরে রানী হচ্ছিস। এসব ঠিক না শ্যামা। স্বামীর ছোট বোনকে এক পলক দেখে মাকে বলে। আহা, এত কথা শোনাচ্ছ কেন? ছোট মানুষ, ওকে এখনই একেবারে কুড়িকর্ম হয়ে যাবে। কথাটা জবাব সোহানা তৎক্ষণাৎ দিল হাসতে হাসতে। জান্নাতুল ওরই বয়সী ভাইয়া, অথচ সে তোমার সংসার করছে। একটু থেমে সোহানা আবারও বলল। অবশ্য পুরুষ মানুষ এমনই, এরা ভাই হিসেবে একরকম, স্বামী হিসেবে একরকম। ভাই হিসেবে বোনকে বলে, আহারে আমার বোনটা কত পিচ্ছি, দুধের দাঁতও পড়েনি। আর স্বামী হিসেবে বউকে বলে, এইটুকু বোঝো না, কচি খুকি নাকি। স্বামীর ফুরফুরে মেজাজে ছিল, তাই ভাবির সাথে তর্ক বাড়ালো না। রিজিয়া মিটিমিটি হাসছিলেন বড় বউয়ের কথা শুনে। তখন রান্নাঘরে আসে জান্নাতুল রুহি। রুহি ঝিমোচ্ছে। গতকাল সারা রাত ফোন কলে কথা বলেছে তন্ময়ের সাথে। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। স্বামীর দিন দিন বোনকে ভালোই খেয়াল করছে, কিছু একটা গড়বড় হচ্ছে। রুহির বিয়ের কথা ভাবছে সে আর সারাফাত। একটা বেতাল কিছু ঘটার আগেই ওর বিয়ে দিতে হবে। রেনু গিয়ে মাইমুনাকে ধরে ধরে ডাইনিং হলে নিয়ে আসে। আজ মাইমুনার ইচ্ছে হয়েছে টেবিলে খাবে। স্বামীর দাদিকে দেখে গম্ভীর কণ্ঠে মজা করে বলে। শুনলাম দাদি তুমি পীর সাহেবা হয়েছ।
তোমার নাতি বউদের দোয়া দরুদ লিখে দাও, এগুলো তুমি আবিষ্কার করো। মাথা নাড়ায় মাইমুনা, রিনরিনে গলায় বলে, হ, আরে একটা দোয়া তৈরি করছি, বাচ্চা হবার দোয়া। এই দোয়াটা পড়া স্বামী স্ত্রী ঘুমাইয়া থাকবি, বাচ্চা এমনি এমনি হইয়া যাইব, প্রায় জায়গা তোকে কষ্ট করা লাগতো না। রুহি আর শ্যামা দাদির কথা শুনে তৎক্ষণাৎ উঠে ড্রয়িং রুমে চলে যায়। তাদের দাদির মুখে কোনো লাগাম নেই। রেজিয়াও শাশুড়ির কথায় হতভম্ব এবং লজ্জিত হয়ে আটা মাখা হাত না ধুয়ে সারাফাতকে খাওয়ার জন্য ডাকতে চলে যায়। স্বামীর আশেপাশে তাকিয়ে দাদিকে বলে, ছোট বড় দেখে কথা বলো, তুমি খুব নষ্ট হচ্ছ দাদি। মাইমুনা গাছাড়া ভঙ্গিতে বলল, ভাতার মরলে মেয়ে লোক নষ্ট হয়। আচ্ছা, তুই কি একটু মোড়া হইছিস? বুঝতে পারছি না। রুটি ছিঁড়তে ছিঁড়তে স্বামী জবাব দেয়। জান্নাত তার দাদি শাশুড়িকে কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছিল। মাইমুনা ওকে এক পলক দেখে বলে, তোর বউ একটু মোড়া হইছে। অবশ্য এই বাড়ির ভাত পেটে আর এই বাড়ির পোলাগো আদর শরীরে পড়লে সব বউরা মোড়া হইয়া যায়। রান্নাঘর থেকে সুহানা জবাব দেয়, তা আমি মোটা হচ্ছি না কেন দাদি? তুই তাল গাছের লাগান লম্বা আর মোড়া হইয়া হরবি কি? স্বামী খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। রুহি আবারও চলে এসে বসতেই স্বামীরও বসলো। রুহির দিকে তাকিয়ে বলল, রাত জাগিস কেন এত? পড়ি। পড়িস? তাহলে রেজাল্টের অবস্থা কেন? রুহি বিব্রত ভঙ্গিতে আবারও উঠে যেতে চায়। স্বামীর ধমকে ওঠে, বস, কথা আছে। রুহি বসে। জান্নাত দুই ভাই বোনের মুখের দিকে তাকায় বারবার। আজ সকালটা রুহি আপুর বকা খাওয়ার সকাল সে বুঝে যায়। খাবার টেবিলে তখন এসে বসে সারাফাত, রাজন। স্বামীর বাবা আর বড় ভাইয়ের চোখে চোখ রেখে অনুমতি নিয়ে কথা আগায়। রুহিকে বলে, তোর বিয়ের কথা ভাবছি আমরা। ছেলে ডাক্তার, তানভীরের বউ শক্তি ভাবি আছে না, তার ছোট ভাই। আটকে ওঠে রুহি, গলায় খাবার আটকে যায়। মানে কিসব বলছো ভাইয়া? বিয়ের কথা বলছি তোর, থার্ড ইয়ারে উঠে গেলে এবার বিয়ে কর। ছেলেটা ভালো, আমি আরো আগে থেকে চিনি ওকে। পরিবারের সবাই ডাক্তার। মুয়াজ শুনিসনি নাম তানভীরের কাছে? রুহি কাঁপছে। অসহায়ের মতো এক এক করে বাড়ির সবার মুখের দিকে তাকায়। স্বামীর বোনকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে। নিরেট ভারী স্বরে বলে, এখন যদি বলিস রাস্তার অগা বগা ছগা কাউকে পছন্দ করিস, তাহলে এমন একটা থাপ্পড় মারবো না, এক থাপ্পড়ের দিন দুনিয়া ভুলে যাবে। রুহি ঢোক গেলে রিজি আর স্বামীরকে বলে, অযথা এমন কথা বলিস কেন? কি ও বলেছে ওর কাউকে পছন্দ? এমন কিছু না হলে তো ভালোই। সারাফাত মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ছেলেটা ভালো, পরিবার ভালো, ভালো ছেলে আজকাল মেলানো যায় না। আমরা কথা বলেছি, তোকে দেখতে আসবে দুদিন পরেই। দেখতে আসবে? কান্না মিশ্রিত কণ্ঠে রুহি চিল্লিয়ে উঠল। রাজন টেবিলে চাপড় মেরে বলে, চুপ, আস্তে কথা বল। এরকম মেজাজ দেখানোর কিছু হয়নি। বিয়ে করবি না কেন? সমস্যা কি? রুহি নিজেকে সামলে নিয়ে বলে, আমার পড়াশোনা আছে না। বিয়ের পর পড়বি, অসুবিধা কি? স্বামীর মুখ থেকে কথাটা শুনে রুহি তার দিকে তাকিয়ে বলে, আর বিয়ের পর সে যদি তোমার মতো বউকে পড়তে না দেয়? অমনি স্বামীর মেজাজ বিগড়ে যায়। হাতের কাছে কাচের গ্লাসটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে খেকিয়ে ওঠে বোনের ওপর। এক চড়েই সবগুলো দাঁত ফেলে দেবো। বেয়াদ্দপ কোথাকার, একদম বেশি বলছি না আমার থেকে। ফাসিল। জান্নাত কেঁপে ওঠে, রুহি কেঁদে ওঠে। খাওয়া বাদ রেখে ছুটতে ছুটতে দোতলায় চলে যায়। সারাফাত আর রাজন স্বামীর দিকে তাকিয়ে বলে, মেজাজটা একটু কন্ট্রোলে রাখ, এভাবে চাপ দিতে হয় না। চাপ করে দিলাম, তুমি মুখে মুখে তর্ক করছি কিভাবে দেখলে? জান্নাত চুপচাপ দাদি শাশুড়িকে খাইয়ে দোতলায় উঠে। রুহি আপুর জন্য তার খারাপ লাগছে। এ যেন তারই গল্প। তাকে যেভাবে সবাই চাপ দিয়ে বিয়েতে রাজি করিয়েছিল, রুহি আপুর সাথেও এরকম হতে চলেছে। রুহি বিছানায় শুয়ে কাঁদছে। জান্নাত গিয়ে মাথায় হাত রাখতে রুহি ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জান্নাত বলে, আপু, নিচে বলা বলি করছিল, তোমাকে কেউ জোর করবে না, এভাবে কেঁদো না। আমি মরে যাব ভাবি। ফোপাতে ফোপাতে বলে জান্নাত। ধুর বোকা, মরে যাবে কেন? তুমি বুঝবে না ভাবি, তুমি বুঝবে না। হাহাকার করছে রুহি। ঠিক তখনই স্বামী ডেকে ওঠে জান্নাতকে। জান্নাত রুহিকে রেখে স্বামীর কাছে ছুটে যায়। স্বামীর নাক মুখ কুচকে বলে, আমার টাইগুলো কোথায়? আর তুমি আমার অফিসে যাওয়ার সময়টাতে রোজ রোজ কোথায় ঢুকে বসে থাকো? অসহ্য তো। জান্নাত জবাব না দিয়ে টাই বের করে দিল।
স্বামীর টাই বাজছে তাড়াহুড়ো করে। জান্নাত দৃষ্টি নত করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খুব সাহস জুগিয়ে বলে ওঠে, একটা কথা বলি, হুম। রুহি আপুকে এভাবে বকাবকি না করে যদি ভালো করে বুঝিয়ে। স্বামীর ঘুরে তাকায় জান্নাতের দিকে। জান্নাত থেমে যায়। স্বামীর বলে ওঠে, এক কাজ করবে, তুমি বোঝাবে। তোমার সাথে তোর ভালোই ভাব, ভালো করে দুদিন বোঝাও কেমন। ওকে বলবে ছেলে সুন্দর, ফর্সা এবং কম বয়সে। আমরা আমাদের বোনের জন্য যাকে তাকে ধরে আনবো না। অযথা ভয় পায় মেয়েটা। ওকে বুঝিও। কিন্তু আপু তো বিয়েই করতে চাইছে না। ওকে বুঝিও জান্নাতুল। জান্নাতকে আর কথা বলতে না দিয়ে স্বামীর বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, বালিশের নিচে টাকা রেখেছে, বাবাকে দিও, এতিমখানা দিয়ে আসবে। দুপুরে আসবো না। বাড়িতে একটি পুরুষ লোকও নেই। জান্নাত গিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে মেধাকে সিগন্যাল দিতেই মেধার সাতকাহন বইটা নিয়ে ছুটে আসে চৌধুরী বাড়িতে। মেধা সেই দোতলায় উঠল সরাসরি। আশেপাশে তাকিয়ে বলল, রুহি কোথায়? আপু ঘরে কাঁদছে। কাঁদছে কেন? আব্বা আর তার ছেলেরা রুহি আপুর বিয়ে দিতে চাইছে, সেটা শুনিয়ে রুহি আপু কাঁদছে। মেধার মুখটা ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই। তন্ময় আর রুহির প্রণয়ের কথা মেধা জানে। সে তন্ময়কে সতর্ক করেছিল বারবার এমন একটা দিন আসবে বলে। শোনেনি তন্ময়। বিয়ে কি দিচ্ছে? না, দেখাশোনা হবে, জোর করে বিয়ে দেবে না, আমার শ্বশুর তো বললেন। ও। মেধা বসলো দোতলার বারান্দায়। আজ বাড়িতে গিয়ে তন্ময়ের সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে হবে। বাড়ির কেউ এর সম্পর্ক মানবে না, এটা তো নিশ্চিত। ভাইয়ের দুঃসময়ে তাকে পাশে থাকতে হবে। জান্নাত চা বানিয়ে দিল মেধাকে। চা খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিল দুজনে। মেধা উৎসুক হয়ে জান্নাতের কাছে জানতে চায় হানিমুনের গল্প। জান্নাত বলে সবকিছু। কিছু সময় পর মেধা নরম গলায় প্রশ্ন করে ওঠে, খুব ভালো আছো জান্নাত? জান্নাত নিশ্চুপ হাসে। মেধা খুলেই বলে, স্বামীর একটু অন্যরকম, সবাই জানে, তবে ভালো দিকও আছে তার। মানুষ মাত্রই এমন জান্নাত, একেবারে নিখুঁত কাউকে পাবে না তুমি। 50-50, ভালো খারাপের মিশেল। দেখার বিষয় তোমাকে মানুষটার ভালো গুণগুলো দাম্পত্য বাঁচিয়ে রাখতে সাহায্য করে, নাকি খারাপ গুণগুলো তোমার ধৈর্যচ্যুতি ঘটায়। আমার বেলা অবশ্য খারাপ জিতে গিয়েছিল, তারপর সংসার ভাঙলাম। জান্নাত অবাক হয়ে তাকিয়ে থাকে মেধার দিকে। বলে, তোমার স্বামী খুব খারাপ ছিল? এই না না, খুব খারাপ না। ভালো খারাপের মিশেল। ভালো তো ছিলই, মাঝে মাঝে রেগে গেলে চর মারতো। এই যা। জান্নাত দেখছে চেয়ে চেয়ে। মেধা হেসে ফেলে। দেখলে কিসব বলতে শুরু করেছি। সবাই বলে। আসলে আমার সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আচ্ছা, আমি উঠলাম। তোমাদের বাড়ির পুরুষটা চলে এলো, এবার আমার হুলুস্থল ঘটে যাবে। এদিকে তন্ময় লাগাতার রুহিকে কল দিয়েছে। রুহি কল ধরছে না। মেজাজ তুঙ্গে তন্ময়ের। এই অলস মেয়েটা নিশ্চয়ই দিনের বেলায় পড়ে পড়ে ঘুমুচ্ছে ভার্সিটি না গিয়ে, ভাবলো সে। রুহির বেলায় অসীম ধৈর্য তন্ময়ের। তন্ময় কল দিতেই থাকলো সে। ঠিক দুপুর 2টোয় রুহি কল ধরলো। কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলেছে। উদ্বিগ্ন তন্ময় বলল, কাঁদছো কেন? রুহি ফোপাতে ফোপাতে সব বলল। ওপাশে তন্ময়ের মাথায় হাত। কিছু বলছে না সে। রুহি কাঁদতে কাঁদতে চেঁচায়, প্লিজ তুমি কিছু করো। মাগরিবের আজানের সময় হয়ে এসছে। স্বামীর বিকেলে ফিরেছে। আপাতত ঘরে কিছু কাগজপত্র দেখছিল। জান্নাত তার দাদি শাশুড়ির ঘরে। দাদি শাশুড়িকে উজু করিয়ে দিয়ে নিজে নামাজে দাঁড়াবে। মাইমুনা আজ বিকেল থেকে অযথাই হাসছেন। ইদানিং বৃদ্ধা অস্বাভাবিক আচরণ করে ভীষণ। কখনো হাসতে হাসতে গড়াগড়ি খায় অযথায়, কখনো কাঁদতে কাঁদতে শ্বাস উঠিয়ে ফেলে। হাসির দৌড়ে এখন অজুতে মন দিতে পারছে না মাইমুনা। জান্নাত বলল, দাদি আপনি এত হাসবেন না তো, পুজোটা করে নিন। ওই মাগি, আমি হাসলে তোর কি, তোর জ্বলে নাকি? মোর লগে শত্রুতা আমি করস মাগি? দাদি এখন গালাগাল করবেন না, আল্লাহ পাপ দেবে, আপনি উজু করেন। মাইমুনা হাসছে তো হাসছেই। হাসতে হাসতে হঠাৎ গম্ভীর হয়ে বলে, তুই আমার শত্রু যেই দিন হইতে এই বাড়ি আইস, মোর নাতি মোরে জিগায়ও না। জান্নাত বলে, আচ্ছা আচ্ছা, আমি ওনাকে বলবো যেন আপনাকে জিজ্ঞেস করে। এখন উজু করেন। মাইমুনা বকবক করতেই থাকে। একটা মহিলার সবচেয়ে বড় শত্রু কে হয় জানিস? কে? আরেকটা মহিলা। আর পুরুষ মানুষের সব থেকে বড় শত্রু কি জানিস? কে? হ্যাঁ, নিজের নূর। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে মাইমুনা। হতভম্ব জান্নাত।
বুড়ির আজে বাজে কথা শুনে জান্নাতের মাথা ঝিমঝিম করছে। মাইমুনা আবারও হাসি থামিয়ে বিজ্ঞের ন্যায় বলতে থাকে, এই পৃথিবীতে অর্ধেক আকাম কুকাম হয় ওই কারণে, পুরুষ মানুষ জায়গায় জায়গায় ধরা খায় ওই কারণে, ওইটারে সামলাইতে পারে না তাই। আবারও খিক করে হাসছে মাইমুনা। হাসির শব্দ ধীরে ধীরে জোরালো হচ্ছে। জান্নাত কোনো মতে দাদি শাশুড়িকে অজু করিয়ে দিয়ে বেরিয়ে যায় ও ঘর থেকে। এই ঘরে আজ নামাজ আদায় করবে না সে। বুড়ির আজে বাজে কথা শুনে নয়তো বারবার অজু ভেঙে যাবে তার। ঘরে ঢুকতে স্বামীর তাড়া দেয়। নামাজ শেষ করে রুহিকে ডেকে নিয়ে এসো। রুহি ঘরে ছিল না, সে ছাদে মাথা নিচু করে মেঝেতে বসে আছে মেয়েটা। ছাদের দরজা বন্ধ, তার সামনে হাঁটু কেড়ে বসে আছে তন্ময়। দু হাতে চুল খামচে ধরে মুখটা বিকৃত করে বলে, শালা, এই মুয়াজ্জা ফুয়াজ্জা কোত্থেকে টপকালো আবার? নাম ভেঙচিও না। বিরক্তির সুর রুহির কণ্ঠে। তন্ময়ের চোখ বড় হয়, রাগ উঠে যায় নিমিষে। রুহি থুতনি ধরে ঝাঁকুনি দিয়ে বলে, ওরে ভাইয়েরারা পাত্রের নামের জন্য খুব দরদ দেখছি। ভ্যাংচাবো, 100 বার ভ্যাংচাবো। এই শোনো, মুয়াজ ফুয়াজ, মুয়াজ কুয়াজ সুয়াজ তুয়াজ পুয়াজ লুয়াজ কুয়াজ। রুহি বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে বসে থাকে। তন্ময় থেমে বলে, 2 দিন সময় দে। তারপর চাকরির কনফার্মেশন লেটার হাতে নিয়ে আব্বু আর ভাইয়াদের জানাবো। মানলে মানবে, নয়তো নিজের পথ দেখবো। এই গেল তোমার পরিবার আর আমার। মানলে মানবে, নয়তো পালাবি আমার সাথে। আমি পারবো না। কেন? তোর পরিবার তোর সাথে জল্লাদের মতো আচরণ করতে পারলে তুই পারবি না কেন পালাতে? সবাই আমাকে খুব ভালোবাসে তন্ময়। আর আমি তোকে ভালোবাসি না? রুহি চুপ হয়ে যায় কাজ শেষে। তন্ময় ওর মাথায় হাত বুলিয়ে বলে, আরে বোকা, এটা তো প্ল্যান বি। প্ল্যান এ আগে অ্যাপ্লাই করব না? চাপ নিস না। নামাজ পড়ে জান্নাত রুহিকে কোথাও খুঁজে না পেয়ে ছাদের দরজায় কড়া নাড়ল। রুহি আপু ছাদে? হ্যাঁ ভাবি, কি হয়েছে? তোমার ভাইয়া ডাকছিল। অন্তরাত্মা কেঁপে উঠল রুহির। ঘুরে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় ফিসফিসিয়ে বলল, চোখ মুছে যাও, কি বলে আমাকে জানিও, আমি গেলাম। জান্নাতের পিছু পিছু তখন স্বামীরও উঠে আসে ছাদের দরজার কাছে। দরজায় টোকা দিয়ে বলে, রুহি, দরজা খোল। ভর সন্ধ্যায় ছাদে কি কাজ তোর? তন্ময় পাইপ বেয়ে সাবধানে নামছে। ও বাউন্ডারির বাইরে না যাওয়া অবধি রুহি দরজা খুলবে না। এদিকে তার ভয় করছে স্বামীর যদি কিছু সন্দেহ করে। স্বামীর কিঞ্চিত সন্দেহ জাগে। জান্নাতকে বলে, রুহির ঘরে যাও, আমি রুহিকে নিয়ে আসছি। আয় রুহি, দরজা খোল। জান্নাত রুহির ঘরে গিয়ে দেখলো জানালার সব খুলে রাখা। বাইরে থেকে মশা ঢুকছিল প্রচুর। জান্নাত যখন জানালার কাজ টানছিল তখনই জান্নাতের চোখে পড়ে আধো অন্ধকারে এক ছায়ামূর্তি কাঁটাতার পেরিয়ে হাওলাদার বাড়ির বাউন্ডারিতে ঢুকলো। জান্নাতের মস্তিষ্ক দ্রুত ঘটনাটি বুঝে ফেলে। তৎক্ষণাৎ মোজর দিয়ে উঠে বুক। রুহি আপু তবে সম্পর্ক করেছে কারোর সাথে? সে হাওলাদার বাড়ির কেউ। কে হতে পারে? তন্ময় ভাইয়া? সে রাতে জান্নাতুল সারাক্ষণ মনের মধ্যে খচখচানি নিয়ে থেকেছে। সে চেয়েছিল রুহির সাথে একটু কথা বলতে। সামনে যে বাড়িতে বিরাট ঝামেলা লাগবে তা জান্নাতুল বুঝতে পারে। সে রুহি আপুকে বোঝাতে চায়। রুহির সাথে কথা বলতে পারেনি জান্নাত। স্বামীর বোনকে 3 ঘন্টা ধরে বিয়ের জন্য বুঝিয়েছে। রুহি কান্না চেপে রেখে চুপচাপ শুনেছে সেসব। ভেতরটা তার ছটফট করছিল। খেয়ে দিয়ে রাত 11টায় স্বামীর ঘরে এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পায় আজ। টকটকে কাঁচা হলুদ রঙের সোনালী পাড়ের একটা টাঙ্গাইল শাড়ি পরে জান্নাত বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। তার মাথার কাছে একটা বই। বইটা সম্ভবত পড়তে পড়তে ঘুমিয়েছে। স্বামীর দেখছে যেন কোনো ইন্দ্রাণী শুয়ে আছে তার বিছানায়। এগিয়ে যায় স্বামীর চিন্তিত ভঙ্গিতে। একটা মেয়ে এত সুন্দর হতে যাবে কেন তার বুঝে কুলোয় না। একেবারে মাখনের মতো নরম ফকফকে। বিছানায় উঠে বইটা নজরে পড়ে স্বামীর। সমরেশ মজুমদারের 7 কাহন। বইটা বোধ হয় রুহির। স্বামীর বইটা মাথার কাছ থেকে সরিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে বলে, 7 কাহন পরে দীপাবলি হওয়ার শখ হয়েছে নাকি? কারো হাতের গভীর স্পর্শ পেতে ঘুমের মধ্যে লাফিয়ে উঠে জান্নাত। এটা যে তার স্বামী মশাই তা বুঝে নেয় অতি দ্রুত। আতঙ্কে জমে গিয়ে দুপাশে মাথা নেড়ে বলে ওঠে, আজ না প্লিজ। থামলো স্বামী। অবাক হয়ে কিছু পল তাকিয়ে থেকে বলে, কি আজ না? ঠিক হয়ে সব ধনুকের মতো বেঁকে আছো। ঠিক করে শুয়ে দিচ্ছিলাম আমি। জান্নাত সামলে নেয় নিজেকে। শুয়ে পড়ে এক সাইড হয়ে চুপচাপ। স্বামীরও সই।
তার দাম্ভিক পুরুষ মস্তিষ্ক ঘটনাটি ধরতে পারল না। ওই মস্তিষ্ক বুঝতে পারল না যে সে ঠিক কি পরিমাণ আতঙ্ক দিয়ে রেখেছে তার বউকে। ভার্সিটিতে যাব না মানে? ভার্সিটিতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি রুহি। মায়ের নিষেধ শুনে ভীষণ অবাক সে। রেজিয়া ডাইনিং টেবিলের ওপর ফলের ঝাঁপিতে কিছু সবুজ আপেল রাখতে রাখতে বললেন, তোর বাবা বারণ করেছে আজ যেতে যাস না। রুহির মনটা কু ডেকে ওঠে। পুরো ঘরে সাবধানী নজর বুলিয়ে দেখতে পায় রেনু, জান্নাত আর সোহানা মিলে ঘরটাকে গোছগাছ করছে। শ্যামা ওদের সাহায্য করছে। শ্যামা আড়ে আড়ে তাকিয়ে মিটিমিটি হাসছেও আবার। বুকটা কাঁপছে রুহির। তার মানে গতকাল রাতে মেজো ভাইয়াকে করা অনুরোধ মেজো ভাইয়া রাখলো না। রেজিয়া মেয়েকে এক পলক দেখে, গলায় দরদ ঠেলে বলে, জেদ করিস না। আজ দেখতে আসবে তাই না? ছেলের পরিবার সবাই এমনি দেখা দেখি করবে না, তানবীরের শ্বশুরবাড়ির লোক হিসেবে আসবে। এখনই বিয়ের কথা হবে না। আজ ছেলে তোকে দেখবে, তুই ছেলেকে দেখবি। প্রাথমিক পছন্দ হলেই বিয়ের কথা উঠবে। রুহির কান্না পাচ্ছে। মা ভাবিদের উপর চেঁচামেচি শুরু করে দিয়েছে। সোহানা বোঝালো, বললাম তো এমনি দেখতে আসবে, আর দেখলেই তো বিয়ে হয়ে যায় না রুহি। অযথা বাবা ভাইদের সাথে দ্বন্দ্ব করছো তুমি। তো দেখতে আসারই বা প্রয়োজন কি? বললাম তো বিয়ে করব না। কেন, তোমার কি কোনো সম্পর্ক আছে? মুখটা শুকিয়ে যায় রুহির। সোহানা বলতে থাকে, সম্পর্ক নেই, ক্যারিয়ার নিয়ে তুমি তো সিরিয়াস না। কোনো মতে পড়াশোনা করছো, রেজাল্ট খারাপ করছো, তো বিয়ে না করতে যাওয়ার কারণটা কি? রুহি জবাব দিতে পারল না। মলিন মুখে চলে গেল নিজের ঘরে। জান্নাতের খুব খারাপ লাগছে রুহি আপুর জন্য, কিন্তু সেই বা কি করতে পারবে? ছেলেপক্ষ দেখতে আসবে শুনে তন্ময়ের মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বিকেল থেকে ছটফট করছে। চাকরির কনফার্মেশন লেটার এখনো হাতে পায়নি। এই অবস্থায় বাবা ভাইয়ের কাছে কি করে বলবে বুঝতে পারছে না। শেষটায় গিয়ে মেধাকে ধরল। আপু, আমি আজ আব্বুকে বলবো আমি রুহিকে বিয়ে করব। যদি ওনারা না মানেন, প্লিজ তুমি আমার সাথে থেকো। মেধার মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। ভাইকে নিয়ে খুব টেনশন হচ্ছে। কোনোভাবে যদি মেধার বাবা ভাইরা মেনেও নেয়, ওই পরিবারকে কি করে রাজি করাবে সে বুঝতে পারছে না। স্বামীর যাবে আদৌ খুব খারাপ অবস্থা করে ছাড়বে তন্ময়ের। সারাদিন জান্নাত রুহির ঘরের সামনে ঘুরঘুর করেছে। রুহি আপুকে কিভাবে সান্ত্বনা দেবে সে? বিছানায় উপর হয়ে শুয়েছিল রুহি। তন্ময় ফোন দিচ্ছে। রিসিভ করতে রুহি কান্নায় ভেঙে পড়ে। তন্ময় ওকে ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়ল। রুহি হাঁপাচ্ছে। জানো তন্ময়, ভাইয়াকে কত বুঝিয়ে বললাম রাতে, ভাইয়া মেনেও নিল। সকালে উঠেই দেখি এই অবস্থা। আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। ভালো পাত্র পেয়ে মাথা ঠিক নেই তোমার বাপ ভাইয়ের। ডাক্তার, পরিবারের সবাই ডাক্তার, তাও আবার লন্ডনের। এত সম্মানীয় ফ্যামিলি। রুহি কাঁদতে কাঁদতে বলে, আমি দুটো ঘুমের ঔষধ খেয়ে পড়ে থাকবো, কিছুতেই যাব না আমি পাত্রর সামনে। তন্ময় ওকে বোঝায়, শোনো লক্ষ্মীটি, আজ সন্ধ্যায় তুমি চুপচাপ তোমার পরিবার যা বলে করো, আমি বাকিটা দেখব। এখনই ঝামেলা পাকিয়ে স্বামীর ভাইকে খেপিও না। সন্ধে পাত্রপক্ষ আসে। স্বামী ঠিকই বলেছিল, পাত্র অসম্ভব সুন্দর। এই পাত্র কোনো পরিবারই হাতছাড়া করবে না। জান্নাত রান্নাঘর থেকে উকি দিয়ে সব দেখছে। রান্নাঘরে হরেক রকমের সন্ধ্যের নাস্তা এবং মেহমানদের জন্য ডিনার তৈরি হচ্ছে। সোহানা বিদেশি 6 পদ রেঁধেছে। জান্নাতের হাতের মাছ ভাজা চমৎকার। শারাফা চৌধুরী জান্নাতকে মাছ, মাংস এবং বাঙালি আইটেমগুলো রাখবার নির্দেশ দিয়েছে। রুহির 3 ভাই অতিথি আপ্যায়নে ব্যস্ত। 3 ভাইয়ের পরনে পাঞ্জাবি। সোহানা জান্নাত রান্না শেষ করে দ্রুত ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিচে নেমেছে। জান্নাত নিচে নেমে আড়ষ্টতায় অতিথিদের সামনে যায়নি। অনেক অচেনা পুরুষ মানুষ। যদি স্বামীর কথা শোনায়। সে রান্নাঘরে ঢুকে বসেছিল। খানিক বাদে স্বামীরই রান্নাঘরে ঢুকে ডাকলো, জান্নাত। জান্নাত ঘুরে তাকায়। দুজন দুজনকে দেখছে। জান্নাতের পরনে হালকা বেগুনি রঙের একটি সিল্কের শাড়ি, স্বামীর গায়ে সাদা পাঞ্জাবি। জান্নাত লোকটাকে দেখছে নিমেষহীন। লম্বা, শ্যামলা, সুঠাম দেহের গম্ভীর চেহারার লোকটাকে পাঞ্জাবিতে খুব কমই দেখে জান্নাত। লোকটাকে পাঞ্জাবিতে অন্যরকম লাগে, ভীষণ অন্যরকম। বসার ঘরে এসো, অতিথিদের সাথে পরিচয় করে দেব। স্বামীর বউকে দেখতে চাইছে ওনারা। আমি যাব? হ্যাঁ চলো। আর শোনো, ওখানে বেশিক্ষণ থাকবে না, সালাম দিয়ে চলে আসবে। একটু বাদে গিয়ে রুহিকে ডেকে আনবে। জান্নাতকে দেখতে পেয়ে রুহি মুখ ভার করলো। চোখের কোণে পানি এসছে। জান্নাত এগিয়ে গিয়ে আগলে ধরে রুহিকে। কেঁদো না আপু,
আব্বা তো বললেন তানভীর ভাইয়ার শ্বশুর বাড়ির লোক হিসেবে এসেছে। বিয়ের কথা তুলবে না তো? রুহি নড়ছে না, রাগি রাগি কণ্ঠে বলে, তো তোমার স্বামী আমাকে নিতে পাঠিয়েছে, এখন কি করতে হবে? শাড়ি পরে তাদের সামনে গিয়ে হেঁটে দেখাতে হবে? শাড়ি পরতে হবে না, শুধু একটা 3 পিস পরবে, আমি বের করে দিচ্ছি। জান্নাত বেছে বেছে একটা আঘানুর 3 পিস বের করতে রুহি এক ঝটকায় সেটা ফেলে দিল। জান্নাত চমকে উঠে রুহির মুখের দিকে তাকিয়ে অস্ফুটে বলে, তোমার ভাইয়া বকবে। রুহি কাঁদতে শুরু করে। জান্নাত এগিয়ে গিয়ে রুহির একটা গালে হাত রেখে বলে, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে রুহি আপু? রুহি নিশ্চুপ। জান্নাত আবারও প্রশ্ন করে বসে, তন্ময় ভাইয়া? হকচকিয়ে উঠে জান্নাতের চোখে চোখ রাখে রুহি। ঠিক তখনই স্বামীর ঘরে ঢোকে। ওরা দুজনে চুপচাপ হয়ে যায়। একবার বোন, একবার মেঝেতে পড়ে থাকা 3 পিসটা দেখে স্বামী রুহিকে বলে, চুপচাপ এটা পরে নিচে যা, চুপচাপ, উইদাউট এনি ওয়ার্ড। স্বামীদের কণ্ঠে কিছু একটা ছিল। রুহি ভীষণ ভয় পেয়ে তৈরি হয়ে নিচে গেল। জান্নাত দাঁড়িয়ে আছে মুখটা মলিন করে। স্বামীর ওকে বলল, আর আপনি ঢ্যাং ঢ্যাং করে নিচে যেতে যেন না দেখে। মোশাররফ হাওলাদার, বরিশাল সদরে হার্ডওয়্যারের সফল বিজনেস তার। তাইফ, মারুফ, মেধা, তন্ময়ের বাবা। বেটে খাটো শান্ত স্বভাবের লোকটা হতভম্ব হয়ে তার ছোট ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তার সাথে রসিকতা করছে কিনা বুঝতে পারছেন না। তন্ময়ের চোখ মুখ স্বাভাবিক। বাবার দুই পাশে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকা বড় দুই ভাইকে উপেক্ষা করে আবারও বলে ওঠে, রুহিকে বিয়ে করতে চাই। তন্ময় তাইফের দিকে তাকিয়ে বলে, মজা না, আই এম সিরিয়াস। আমরা একে অপরকে বিয়ে করতে চাই। 5 বছর 4 মাসের সম্পর্ক আমাদের। মেধা দাঁড়িয়ে আছে অদূরে। এখন বাড়িতে একটা ঝামেলা লেগে যাবে। সে কিভাবে সবটা সামাল দেবে বুঝতে পারছে না। আয়ঢাই করছে সে। ঝামেলা লেগেছে চোখের পলকে। তবে তন্ময়কে দমানো যায়নি। মোশাররফ হাওলাদার অবাক হয়ে বলে, তুমি এত কিছুর পরে কি করে ওই মেয়ের সাথে সম্পর্কে জড়াতে পারো? সম্পর্ক 5 বছরের আমাদের আব্বু। তোমাদের ঝামেলা শুরু হবার আগেই ছোটবেলায় শুনতাম তোমরাও তো চাইতে আমার আর রুহির বিয়ে হোক। এটা এখন সম্ভব না। এই বিষয়টা আজ এখানেই থামিয়ে দেবে, আর কখনো বলবে না। বিয়ে আমি রুহিকেই করব আব্বু, খুব শিগগিরই। মোশাররফ হাওলাদার ছেলের উপর উচ্চবাক্য করলেন না। ছেলে যথেষ্ট বড়। একজন 26 বছর বয়সী ছেলেকে আর যাই হোক জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে জোর জুলুম করা যায় না। তিনি শুধু শীতল কণ্ঠে বলেছে, যদিও বাড়ির সবাইকে মানাতে পারো তো মানিয়ে যা খুশি করো, আমরা এর মধ্যে নেই। তিনি খুব ভালো করে জানে তন্ময় পারবে না মানাতে। তাই বড় দুই ভাইকে শান্ত করে বলেছে, নিশ্চিন্ত থাকো, ও ওই মেয়েকে বিয়ে করতে পারবে না। প্রকাণ্ড এক চড় এবং চেঁচামেচির বিকট শব্দে দোতলা থেকে ছুটতে ছুটতে নামছে জান্নাত। মেহমান বিদায় করে কেবল মাত্র দোতলায় উঠে বিছানায় শুয়েছিল সে। পেট ব্যথা করছিল বিকেল থেকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছে বলে। নিচে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে অবগত নয় সে। সিঁড়ির প্রত্যেকটা ধাপ যখন অতিক্রম করছিল তার হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাচ্ছিল। বাড়িতে একটা ঝামেলা লাগবে জানতো, এত তাড়াতাড়ি লেগে গেল কি? রেজিয়া কাছে বহু কষ্টে সে মেজ ছেলের হাতটা ধরে রেখেছে। সায়নকে চেঁচিয়ে বলছে, এই রুহিকে সরা, এখান থেকে সরা। সায়ন কাউকে সরায় না, উল্টো চোখ লাল করে মেঝেতে পড়ে থাকা রুহির দিকে তাকিয়ে আছে। গালটা লাল হয়ে আছে রুহির। এত বড় চড়ের ধাক্কা নিতে পারেনি তার হালকা পাতলা শরীরটা। চড় খাওয়া গালে হাত রেখে ভেজা দুটো চোখ তুলে সে শুধু বাবা আর ভাইয়াদের দেখছিল। প্রত্যেকের দৃষ্টিতে ভীষণ রাগ এবং হতভম্ব ভাব। একই সাথে রাগে কাঁপছিল সবাই। চড়টা খেয়েছে যথারীতি স্বামীর হাতে রুহি। এমনটা পরিকল্পনা ছিল না রুহির, তবুও তাকে এই কদম ওঠাতে হলো। আজ তাকে বলা হয়েছিল তার বিয়ের আলাপ হবে না, অথচ মেহমানরা যাওয়ার আগে তাদের মধ্যে মহিলা যে মুরব্বী ছিলেন রুহিকে কাছে টেনে সবাইকে উদ্দেশ্য করে বললেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, এবার আপনারা অনুমতি দিলে আনুষ্ঠানিকভাবে আসি। রুহির পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল যখন সারাফা চৌধুরীও হাসতে হাসতে সায় দিলেন। দিল রুহির ভাইয়ারাও। রুহি তরপাতে লাগলো মেহমান বিদায় হবার আগ পর্যন্ত। বাড়ি খালি হতে হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়ে মাকে বলেছে তন্ময়ের কথা। সেখান থেকে শুনে ফেলেছে স্বামীর। চড় খেয়ে এখন আর নিজের জন্য ভয় লাগছে না রুহির, তার শুধু ভয় তন্ময়কে নিয়ে। মেজ ভাইয়া কি করবে এখন? সায়ন এবং বড় ভাইয়াও আজ খ্যাপাটে হয়ে উঠেছে।
চেহারা দেখে মনে হচ্ছে তারা জান দিয়ে দেবে, তবুও তন্ময়ের কাছে রুহিকে বিয়ে দিবে না তারা। বাড়ির পরিবেশ থমথমে থমথমে হয়েছিল স্বামীর গর্জনের অপেক্ষায়। বাবা আর বড় ভাইকে ডিঙিয়ে এসে রুহিকে বলে, হাত পা ভেঙে বোনকে আজীবন পালবো, তবু কুত্তার কাছে দেবো না কামড় খেতে। তন্ময় ভালো ছেলে। আরো একটা চড় পড়লো রুহির গালে, চড়টা দিল রাজন। সোহানা এগিয়ে গেল। পাগল হয়েছো তোমরা? এত বড় মেয়েকে মারছো? আরে এভাবে মেরো না, চলো সবাই মিলে বোঝাই। রুহি, তুমি এটা ঠিক করলে না, খুব বোকামি করলে। রুহি কাঁদতে কাঁদতে বলছে, কোনো বোকামি করিনি। তন্ময় ভালো ছেলে, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। স্বামীর তেতে উঠল। করবি, 1 সপ্তাহের মধ্যেই করবি। জান্নাতের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবকিছু, আর এক পা বাড়িয়ে সামনে আসার সাহস হচ্ছিল না তার। বাড়ির প্রত্যেকে রুহি আপুর উপর রেগে আছে, ওকে বাঁচানোর কেউ নেই এখানে। সায়ন গিয়ে তুলল বোনকে, বরফ শীতল গলায় বলল, জমি নিয়ে খুনাখুনি হতে যাচ্ছিল, আর তুই যাচ্ছিস সংসার করতে ওই বাড়ির ছেলের সাথে। তোদের ওই জমি নিয়ে না আমার মাথা ব্যথা না তন্ময়ের ছোট ভাইয়া। আমরা দুজন দুজনকে পছন্দ করেছি তোদের ওই জমি নিয়ে ঝামেলা শুরু হবার আগেই। হতভম্ব হয়ে বাড়ির সবাই রুহির মুখের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে তেজ দেখিয়ে কথা বলছে ওই তন্ময়ের জন্য। শারাফা চৌধুরী মেয়ের কাণ্ড দেখে বুকে হাত চেপে বসে রইলেন। রেজিয়া ছুটে গিয়ে স্বামীর পাশে বসে পড়ল। স্বামীর রুহিকে বলল, ঘরে যা, ঘরে গিয়ে তোর ফোন ল্যাপটপ এনে আমার কাছে দে। কলিং বেল বেজে ওঠে হঠাৎ। বসার ঘরে দাঁড়িয়ে থাকা প্রতিটি লোক নিজেকে সামলায়। স্বামীর আশেপাশে তাকিয়ে জান্নাতকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচায়। ওকে নিয়ে উপরে যাও। জান্নাত স্বামীর আদেশ পালন করতে তাই করলো। রুহিকে এসে ধরলো, পা বাড়ালো সিঁড়ির দিকে। স্বামী গিয়ে দরজা খুলে দেয়। 1 মিনিট পেরিয়ে যায়। স্বামীর মুখে কিছু গালাগাল শুনতে পেয়ে রুহি আর জান্নাত দুজনে আবার নিচে নেমে আসলো। তন্ময়কে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসে জান্নাতের। অপরদিকে রুহি যেন এক্ষুনি পড়ে যাবে নিচে, এমন ভাবে কাঁদতে শুরু করে দেয় সে। তন্ময় এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি রুহির বাবা ভাইদের কাছে। স্বামীর আজ প্রচন্ড রাগে কিছুক্ষণ কাঁপে, তারপর হেসে ফেলে। প্রচন্ড রাগে মানুষ যখন উন্মাদ হয়ে যায় তখন যেভাবে হাসে ঠিক সেভাবে হেসে বলে, তুই বোকা নাকি ওভার কনফিডেন্ট রে? সায়ন আসে। এখান থেকে এখনই বের হতো নয়, এক্ষুনি। রাজন আসে। আমার বোনকে তোকে দেব না, দুনিয়া উল্টে গেলেও না। তন্ময় স্বামীর গালাগাল হজম করে এগিয়ে যায় শারাফাতের কাছে। গিয়ে একেবারে পাশে বসলো সে। সবাইকে উপেক্ষা করে শুধুমাত্র শারাফাতের কাছ থেকে রুহির হাত চাইল সে। ওরা 3 ভাই টেনে হিচড়ে বাড়ি থেকে বের করতে চাইলো তন্ময়কে এক প্রকার। রুহি সিঁড়িতে দাঁড়িয়ে শুধু কাঁদছিল। তন্ময় এ বাড়িতে বিয়ের কথা বলতে এসেছে। মোশারেফ হাওলাদারের কানে যেতেই ছুটে আসে বড় 2 ছেলেকে নিয়ে। তন্ময় স্বামীদের মার খাবে এটা ভেবে ভয় পেয়ে ছুটে এসছে তারা। এসে হয়েছে অপমানিত। শারাফা চৌধুরী সমস্ত দোষ তন্ময়কে দিয়ে যা নয় তাই বলে কথা শুনিয়েছে হাওলাদারদের। মোশারেফ হাওলাদারের ছেলেরাও ছাড়েনি, সমস্ত দোষ রুহিকে দিয়ে কথা শুনিয়েছে চৌধুরীদের। স্বামীর মেজাজ বিগড়েছে, শুরু করেছে ধাক্কাধাক্কি। বাড়ি থেকে একে বার করছে তাকে বার করছে। জান্নাত শুধু চেয়ে চেয়ে দেখছে মানুষটা এত ভয়ঙ্কর হয়ে উঠে কেন, এতটা ভয়ঙ্কর হতেই বা হবে কেন। কিছুক্ষণের মধ্যে বিরাট সিন ক্রিয়েট হয়ে গিয়েছে। আশেপাশের বাড়ি থেকে ব্যারিস্টার সাহেব এলেন, ব্যবসায়ী রহমতুল্লাহ এলেন গন্ডগোলের শব্দে। ও বাড়ি থেকে মহিলারা ছুটে এসেছে তায়েফ মারুফের বউরা। মেধা এসে মোশারেফ হাওলাদার, তন্ময় এবং তায়েফ মারুফকে নিয়ে যায়। এত কিছুর পর স্বামীর রুহিকে ছেড়ে দেয়নি, ভীষণ ভয়ঙ্কর ভাবে ধমকেছে। যদি কখনো আর ওই তন্ময়ের কথা ভাবতে দেখে তবে একেবারে হাত পা ভাঙবো তোর। রাত জাগছে রুহি। বাড়িতে আশেপাশের বাড়ি থেকে আসা লোকগুলো চলে গিয়েছে। রিজিয়া এসেছে মেয়ের কাছে ঘুমোতে। রুহির ফোন জব্দ করেছে ওর ভাইরা। শারাফাতের নির্দেশে রিজিয়া এখন থেকে রুহির ঘরেই থাকবে। অনেক রাতে নিচতলায় চৌধুরী পুরুষদের গোপন বৈঠক বসেছে। এবারের মেয়েকে কলঙ্কিত করার জন্য হাওলাদারেরা তন্ময়কে ব্যবহার করেছে, এটাই তাদের গবেষণার ফল। স্বামীর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোনকে 7 দিনের মধ্যেই বিয়ে দিবে, তা ওই তন্ময়ের থেকে যোগ্যতা সম্পন্ন ডাক্তারের কাছেই। হাওলাদারদের পরিকল্পনায় পানি ঢালবে স্বামীর। রাতে যখন রিজিয়া রুহির পাশে শুল, রুহি মায়ের গলা জড়িয়ে ধরে ফোপালো, মা, মাগো, আমি মরে যাব, তুমি কিছু করো। রিজিয়া মেয়েকে ধমকালেন, এই বিয়ে কখনো রুহির জন্য ভালো হবে না। সারা জীবন কাঁদার চেয়ে রুহি কয়েকদিন কাঁদুক।
মেয়ের কান্নাকে তাই পাত্তা দিলেন না তিনি। রাত 3টার সময় স্বামীর শোবার ঘরে ঢুকলো। জান্নাত তখনও জেগেছিল। রুহির জন্য তার কষ্ট হচ্ছে ভীষণ। এ বাড়িতে রুহিকে সে সবসময় ননদ নয়, বরং একজন বোন হিসেবেই পেয়েছে। জান্নাতের সবসময় খেয়াল রাখার চেষ্টা করেছে মেয়েটা, সব পরিস্থিতিতে। আজ জান্নাত বুক ভরে শ্বাস নিয়ে অপেক্ষা করছিল স্বামীকে বোঝানোর চেষ্টা করবে সে। লোকটা বকলে বকুক, প্রয়োজনে পা ধরবে, এটুকু সে তো করতেই পারে। স্বামীর জান্নাতকে জেগে থাকতে দেখে ঘুমোতে বলে। জান্নাত আড়াই করে উঠে। একটা কথা বলবো? কি? যদি রুহি আপুর কথাটা একটু ভেবে দেখতেন। আপু কষ্ট পাচ্ছে। যা করছি ওর ভালোর জন্যই করছে, আর তুমি এসবে ঢুকো না। বলছিলাম রুহি আপু। বললাম না তুমি এসবে ঢুকো না। এই ধমকটা গায়ে মাখলো না জান্নাত, আবারও নির্লজ্জের মতো বলে, আপু একজনকে ভালোবাসে। এই বেয়াদব, কথা কানে যায়নি? লাফিয়ে উঠে জান্নাত। স্বামীর দৃষ্টি পরিবর্তিত হচ্ছে ক্রমশ, চোখ পাথরের মতো খেকিয়ে ওঠে। ছোট ছোটর মতোই থাকবে। কি সাজেশন চেয়েছে তোমার থেকে? চেয়েছে? এই ব্যবহার এখন আর খুব একটা আঘাত করতে পারে না জান্নাতকে। সে অভ্যস্ত এতে। বলে, আমি তো রুহি আপুর ভাবি, আমি সাজেশন দিতে পারি না। চূড়ান্ত হতবাক স্বামীর। বউ তাকে প্রতিউত্তর করছে দেখে মাথাটা রগে দপদপ করে উঠছে। আজ এতক্ষণে ভীষণ আহত জান্নাত। সংসারের 5 মাসে কথার মারপ্যাচ খুব ভালো শিখেছে সে। স্বামীর এই তাচ্ছিল্যে ভরা কথাটা মনে গেঁথে দিয়ে দু চোখের পানি ছেড়ে দেয়। ধীরে ধীরে কান্না মিশ্রিত গলায় বলে, আর যখন সংসারের শুরুর দিনগুলোতে আপনি শেখাতেন জান্নাতুল আমার বোনদের দেখভাল করবে, তুমি ওদের ভাবি, সম্পর্কে ওদের বড়, ওদের যত্ন করবে, তখন আপনি ভাবেননি মাসিকে এত দরদ শেখানো উচিত নয়? স্বামী তাকিয়ে আছে। জান্নাত বলতে থাকে, বউ বোনদের খেদমত করলে খুশি হন, আর বউ ওদের ব্যাপারে পরামর্শ দেবে না। খুব কথা শিখছো তাই না? এসব কথা থেকে শিখছো তুমি? খুব ঠান্ডা ছিল স্বামীর গলা, ঝড়ের পূর্বাভাস। জান্নাত নিজেকে সামলে নিয়ে চোখ মুছে উঠে দাঁড়ায়। সে আর রাগাতে চায় না লোকটাকে। মাঝরাতে বাড়ির লোকগুলো চলে এলে লজ্জায় পড়তে হবে জান্নাতকে। সবার সামনে বেয়াদব ফাজিল, এক চড় মারবো, তুলে আছাড় মারবো, এসব বলে বলে এক শেষ করে দিবে। জান্নাত উঠলে স্বামীর ওর হাত ধরে টেনে বসিয়ে দেয়। তবে চেঁচায় না স্বামীর। আজ নিজে এত হম্বিতম্বি করে মাথা ধরিয়েছে। জান্নাতের দিকে রাগী দৃষ্টি রেখে ধীরে ধীরে বলল, ওই মেধা না? ওই মেধার সাথে মিশে এত কথা শিখছিস তুই? জান্নাত চুপচাপ স্বামীর চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখ নামা, তারপর জবাব দে। এই মেধা তোকে শেখায় সব? জান্নাত চোখ নামায়, তবে জবাব দেয় না। স্বামীর রাগে কপছে, বিড়বিড় করে মেধাকে গালি দিচ্ছে। বড় ভতরি একটা। জান্নাত আর সহ্য করতে পারল না, আহত গলায় বলল, ছি, এসব কি বলছেন আপনি? স্বামীর তাকিয়ে আছে। জান্নাত আর নিজের মুখে লাগাম টানতে পারল না। ভয় ডর ভুলে গিয়ে বলেই দিল, ডিভোর্সি হলে সে 12 ভাতারি? আপনিও তো ডিভোর্সি ছিলেন, তবে আপনিও কি 12 ভাতারি? চুপ, একেবারে চুপ, অসভ্য ফাসিল মেয়ে। জান্নাতের বুক কাঁপে প্রত্যেকটা ধমকে। সে স্থির হয়ে বসে থাকে। স্বামীর ওর চোয়াল মৃদু চেপে ধরে। বিছানা চাদর খামচে ধরে জান্নাত। দাঁতে দাঁত চেপে স্বামী বলে, খুব ক্লান্ত আমি, নয়তো আজ তোমার কপালে দুঃখ ছিল। যা আজ আমার অপছন্দ করি, তুমি কোনো না কোনো ভাবে সেগুলো করে আমাকে খোঁচাতে চাও। আমি বলছি জান্নাতুল, এসব করে নিজের কপালে দুঃখ ডেকে এনো না। নির্বাক হয়ে তাকিয়ে আছে জান্নাত। এই লোকটা আজ দুপুরেও তো জান্নাতকে কত ভালোবাসা দিল বদ্ধ ঘরে। দীর্ঘ সময় জান্নাতকে ভালোবাসায় মত্ত থেকে কত আদরের নামে রেখেছে, কত আদর করেছে। এখন তবে এত গালিগালাজ কি করে করতে পারলো? জান্নাতের অবচেতন মনে উত্তরটা দেয়, পুরুষ মানুষ, স্বার্থের কারণে এরা নারীর পায়ে পড়বে। সেখানে নির্বিঘ্নে জান্নাতকে ভোগ করতে চাইলে দুটো আদর মাখা কথা বলা খুব কষ্টকর কিছু না। জান্নাত ভুল ভেবেছিল। এগুলো মানসিক রোগ নয়, কখনোই মানসিক রোগ নয়। এগুলো নিজস্বতাই মানুষটার। হ্যাঁ, নিজস্বতাই। জান্নাত আস্তে করে বলল, লাগছে। স্বামীর ওর চোয়াল থেকে হাত সরিয়ে নেয়। জান্নাত চুপচাপ উঠে দাঁড়িয়ে বিছানা গোছাতে শুরু করে। স্বামীর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। রুহিকে নিয়ে এমনিতেই ভীষণ চিন্তিত। তার উপর দাম্পত্যে ঝামেলা তৈরি করার প্রশ্নই ওঠে না। জান্নাত তো পুরোটাই তার নিয়ন্ত্রিত। ওকে নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। ওয়াশরুম থেকে বেরিয়ে স্বামী দেখলো জান্নাত বিছানা থেকে একটা বালিশ উঠাচ্ছে। চেঁচিয়ে উঠল স্বামীর। এসব নিয়ে মেঝেতে ছোঁয়ার চিন্তা ভাবনা করলে থাপ্পড়ে সবগুলো দাঁত খুলে ফেলবো। জান্নাত বালিশের কভার খুলতে খুলতে ভাবলেশহীন কণ্ঠে জবাব দেয়, বালিশের কভারটা পাল্টে দিচ্ছিলাম।
আমার মাথা থেকে তেল লেগে গিয়েছে। দিন গড়িয়েছে 2 দিন। রুহিকে কড়া পাহারা দিচ্ছে বাড়ির সবাই শারাফাতের নির্দেশে। 5 মিনিটের জন্য নজরের বাইরে যেতে দেয় না কেউ। রুহির কাছে একটা গোপন বাটন ফোন ছিল। ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে দিয়ে তন্ময়ের সাথে যোগাযোগ রাখতে পেরেছে তাই। শারাফাত চৌধুরী তার বড় 2 ছেলেকে নিয়ে বসে মিটিং করে ঠিক করেছে রুহিকে আংটি পরিয়ে যাওয়ার পরপরই আকটটা সেরে ফেলবে। পাত্রপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়েছে আগামীকাল এসে আংটি পরিয়ে যাবে। রুহি এর মাঝে বহুবার এর কাছে ওর কাছে গিয়ে ধর্ণা দিয়েছে বিয়েটা করবে না, তাই কেউ ভ্রুক্ষেপ করেনি, একমাত্র জান্নাত এবং সোহানা ব্যতীত। কিন্তু তাদেরই বা কি করার আছে? রুহির বাবা মা আর ভাইদের ডিঙিয়ে তারা সিদ্ধান্ত দেবার কে? আগামীকাল আংটি পরাতে আসবে শুনে রুহির প্রাণ বেরিয়ে যায়। কল ঘরে ঢুকে তন্ময়কে কল করে সে কি কান্না। তন্ময় চাকরিটা পেয়েছে, তবে তার মাথায় ঢুকছে না এখন কি করবে সে। রুহি কান্নায় ভেঙে পড়ে বলল, আমি শিওর আংটি পরিয়েই বিয়ে দিয়ে দেবে আমার। এবার ঘাবড়ে যায় তন্ময়ও। এমন কেন বলছো? মেজো ভাইয়াকে আড়াল থেকে কাজীর নাম্বার কালেক্ট করতে দেখেছি। যদি এই পরিকল্পনা নাই থাকে তবে এখনই কাজীর নাম্বার দিয়ে কি বলো? চুপ করে রয় তন্ময়। রুহি হাঁপাতে হাঁপাতে বলে, এই তুই কিছু বলছিস না কেন তন্ময়ের বাচ্চা? এখন তোর হিরোগিরি কোথায় গেল? 2 চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিয়ে নেয় তন্ময়। রুহি বলতে থাকে, আমার ভাইদের ধমক খেয়ে তোর ভালোবাসা পুড়িয়ে গেল। বলেছিলি তো পালানো লাগবে না, সবার সামনেই বিয়ে করবি তুই। রাগ উঠল তন্ময়ের, চেঁচিয়ে উঠল, এক চর মারবো। আমাকে জাজ করিস তুই? আর তুই আমাকে যখন তোর ভাইরা ধাক্কাচ্ছিল তখন তো সিঁড়ির কাছে জান্নাতুল ভাবির আঁচলের নিচে লুকিয়েছিলি। সাহস করে এসে সবার সামনে হাতটা ধরলি না তো? তো আমি তোকে তুলে আনতাম, সব ঠেকা আমার। রুহি ভ্যা ভ্যা করে কাঁদছে। ওয়াশরুমে দরজার ওপাশ থেকে জান্নাতুল ধাক্কা দিচ্ছে। সে এসেছিল রুহিকে নিয়ে স্বামীর কাছে যেতে। স্বামী ডেকে পাঠিয়েছিল। জান্নাত বুঝতে পারে রুহি ওয়াশরুমে ঢুকে কারোর সাথে কথা বলছে। স্বামী যদি চলে আসে তাহলে সর্বনাশ, তাই তাড়া দিচ্ছিল রুহিকে। তন্ময় নিজেকে সামলায়, রুহিকে শান্ত করে বলে, এই লক্ষ্মীটি কাঁদে না। আমি কি করব তন্ময়? আমি ওদের সাথে পেরে উঠবো না। ঘন ঘন শ্বাস ফেলে তন্ময়। চল তবে পালাই। মানে? মানে আর অপশন নেই, বিয়ে করে নিলে মেনে নেবে 2 গ্রুপ। চল পালাই। অসীমকে কল করে বলছি কাজী রেডি রাখতে। তুই ফটাফট আইডি কার্ড নিয়ে বের হ, পারলে শারাফাত চাচার আইডি কার্ডের ফটোকপিও আনিস। রুহি আপত্তি তুলছে বারবার, তার সাহস নেই এমন কিছু করার। তন্ময় রেগে গিয়ে বলে, বেশ, তবে বিয়ে করে নে ডাক্তারকে। তোরা মেয়েরা হচ্ছিস মেরুদণ্ডহীন, একটু সাহস দেখাতে পারিস না। আর বিয়ের পর তো বরের আদর খেতে ভুলেই যাবি তন্ময় নামের আদৌ কেউ ছিল জীবনে? এই ভিতর ডিম, লজ্জা করবে না আমাকে উপেক্ষা করে অন্য পুরুষের বাসরে ঢুকতে? জাস্ট বিকজ অফ ফ্যামিলি লজ্জা করবে না তোর? রুহির বুকটা হু হু করে ওঠে। তন্ময় নরম হয়, আকুতি নিয়ে বলে, প্লিজ রুহি আমার জান, একটু সাহস কর। দেখ তোর বাবা ভাইকে চিনিস তো নাকি? এছাড়া আদৌ উপায় আছে তোর মনে হয়? ফুপিয়ে নেয় কিছুক্ষণ রুহি, চোখের পানি মুছে নেয় আলগোছে, কাপা স্বরে বলে, কি করতে হবে? স্বস্তি নিঃশ্বাস ফেলে তন্ময়। উত্তেজিত হয়ে বলে ওঠে, তুই এক কাপড়ে আইডি কার্ড নিয়ে বাড়ি থেকে বের হ। কি করে পাহারা দিতে আজ মেজো ভাইয়া বাড়িতে যে? সম্বন্ধীর বেটাকে গুমরাহা কর। এখন সব প্ল্যান আমি করে দেব গাধি, নিজে কিছু কর। আমি মোড়ের মাথায় বাইক নিয়ে আছি, ভয় পাওয়ার কিছু নেই জান। কল কেটে রুহি ঝটপট মুখে পানি দিয়ে ফোন লুকিয়ে বাইরে এসে দেখলো সোহানা আর জান্নাত হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে বাইরে। রুহি ঢোক গিলছে। সোহানা হতবম্ব হয়ে বলে, তন্ময়ের সাথে কথা বলেছিলে? রুহি ছুটে গিয়ে বড় ভাবিকে জড়িয়ে ধরল। ভাবি ভাবি ওকে আমার লাগবে। এখন এসব বলো না রুহি, বাদ দাও ওকে। রুহি 2 ভাবির পা জড়িয়ে ধরে। জান্নাত লাফিয়ে 3 কদম দূরে গিয়ে চেঁচিয়ে ওঠে, করছো কি পাগল তুমি আপু? আমি পালাবো ভাবি, তোমরা কিছু করো। হতবম্ব সোহানা এবং জান্নাত চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে। এর মাঝে শ্যামা লাফাতে লাফাতে ঘরে ঢুকে বড় ভাবিকে বলে, ও বড় ভাবি, রুহি আপুকে তো কালই বিয়ে দিবে। পাত্রের দাদু শ্বাস টান উঠেছে, এখন যায় যায় অবস্থা। অ্যাপোলোতে ভর্তি আছে। আচ্ছা শপিং টপিং হবে না নাকি? সাথে সাথে এক বিকট চড় পড়ে শ্যামার গালে। শ্যামা আটকে উঠে রুহির দিকে তাকায়। রুহি চেঁচিয়ে ওঠে,
আমি মরবো না বাঁচবো সে নিয়ে টানাটানি আরো এসেছে ওর শপিং নিয়ে। ভাগ এখান থেকে বিয়াদব। শ্যামা চড় খেয়ে গাল ডলতে ডলতে বেরিয়ে যায় ঘর থেকে। জান্নাত গিয়ে দরজা আটকে দেয়। সোহানা রুহিকে ধরে ঝাঁকুনি দিয়ে বলে, খেপেছো? পালাবে? কি সব বলছো? পালাবো আমি, এবং তোমাদের সাহায্য দরকার। জান্নাত থামছে। সোহানা রেগে যায়। অসম্ভব, এমন অহেতুক কথা বলো না, আমি পারবো না। এবারে মান সম্মান জড়িয়ে আছে রুহি। সোহানা বেরিয়ে যায়। সে এসবে নেই। রুহির অসহায় দৃষ্টি জান্নাতের চোখে আটকাতেই জান্নাত ঢোক গিলে। রুহি গিয়ে মেজো ভাবিকে জড়িয়ে ধরে। ভাবি তুমি প্লিজ কিছু করো, প্লিজ। আমার লক্ষ্মী মেজো ভাবি, তুমি না আমায় ভালোবাসো? এসব কি বলছো তুমি রুহি আপু? এ হয় না, আব্বা আম্মা কষ্ট পাবে জানো। রুহি দম ফেলে। কিছু মুহূর্ত ভেবে সে বুঝে যায় এভাবে হবে না, তাকে অন্য পথ বের করতে হবে। জান্নাত এগিয়ে যায়, রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি আব্বাকে ধরবো আজ, হাতে ধরে তাকে বোঝাবো একটু ধৈর্য ধরো। শ্বাস ফেলে রুহি দু চোখ বুজে বলল, ঠিক আছে, তবে একটা কাজ করতে পারবে? কি কাজ? ওর সাথে 5 মিনিট কথা বলে আসি। তুমি ভাইয়াকে আধা ঘন্টার জন্য আটকে রাখতে পারবে না? কোথায় কথা বলবে? বাউন্ডারির বাইরে অপরিচিতা বাগানের ওখানে। ও ছটফট করছে, ওকে একটু বুঝ দিয়ে আসি। যাবো আর আসবো। বোকা জান্নাত কাঁপছে, কাপা কাপা গলায় বলল, তোমার মেজো ভাইয়া জানতে পারলে কি হবে জানো? সেই জন্যই তো তুমি কিছু করবে। আমি কি করব? ভাইয়াকে কিছুক্ষণের জন্য আটকে রাখো। আমি ঘর থেকে বেরোবো। মানে? মানে কিছু একটা করে আটকে রাখো ভাইয়াকে। তোর ভাইয়া আমায় মেরে ফেলবে আপু। ভাইয়া কখনোই তোমাকে মেরে ফেলবে না। ভাইয়া কি করে বুঝবে তুমি আমাকে সাহায্য করেছো? ভাবি আমি মরে যাব, প্লিজ সাহায্য করো। এমন কথা বলো না আপু। তাহলে যা বলছি তাই করো। আটকে রাখো ভুলিয়ে ভালিয়ে আধা ঘন্টা। আমার জন্য এইটুকু যদি না পারো তাহলে করতে হবে না। তবে তোমার স্বামীকে গিয়ে বলে দাও আমি ঘুমের ঔষধ খাবো। রুহি নিজের সিদ্ধান্তে অটল। জান্নাতের বুকটা ভয়ে সিটিয়ে যাচ্ছে। সে কি করে ওই লোককে ভুলিয়ে রাখবে? ওই স্বামী চৌধুরীকে? ওই লোককে ভুলিয়ে রাখা জান্নাতের সাথী পাঠিয়েছিল রুহিকে ডাকতে। এক্ষুনি ঘর থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করে দেবে হয়তো। ধীর পায়ে জান্নাত এগিয়ে যায়। ঠিক তাই, স্বামীর বেরোচ্ছিল। জান্নাতকে দেখে বলল, এতক্ষণ লাগে ওকে আনতে? ও কই? ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে মানে? এই ভর সন্ধ্যায়? কাজ ছিল তো, আমি বুঝিয়ে মাথায় তেল লাগিয়ে চুল বেঁধে দিয়ে এলাম। যাবেন না প্লিজ, বিরক্ত করতে। এখন আধা ঘন্টা পরে উঠাই। কথাগুলো বলতে বলতে জান্নাতের বারবার আটকা ছিল। স্বামীর গিয়ে বিছানায় বসলো। ছটফটে ভাব স্বামীর আচরণে। বোনের জন্য দুশ্চিন্তা হচ্ছিল খুব। জান্নাত দুবার ফাঁকা ঢোক গিলে একটা কাজ করলো, লাগিয়ে দিল দরজাটা। স্বামীর চোখ তুলে একবার দেখে ফোনটা হাতে তুলে নিয়ে অফিসের কারোর সাথে কথা বলছিল। জান্নাত গিয়ে চুপচাপ স্বামীর পাশে বসলো। স্বামীর ফোন রেখে কিঞ্চিত অবাক হয়ে জান্নাতকে আগলে নিয়ে ওকে দেখলো। নরম গলায় বলল, তোর শরীর ঠিক আছে? মনে হচ্ছে অসুস্থ। জি না। অস্ফুটে বলে মেয়েটা। জান্নাত ধীরে ধীরে নিজের 2 হাত দিয়ে আগলে ধরল স্বামীর গলা। নিচু স্বরে বলল, আপনি রেগে আছেন আমার উপর কোনো কারণে? স্মিত হাসে স্বামীর, দুপাশে মাথা ঝাঁকায়। বউকে গালে চুমু খেয়ে বলে, তুমি রেগে থাকার মতো বউ নও আমার লক্ষ্মীটি। আচমকা পেলক 2 হাতে জড়িয়ে ধরল স্বামীকে জান্নাত। নৈকট্য বৃদ্ধি পেতে জান্নাতের উষ্ণতায় মাথা ঝিমঝিম করে উঠল স্বামীর। জান্নাত আড়ষ্টতা ভেঙে আজ গালে চুমু খায় স্বামীর। ভীষণ অবাক স্বামীর। এভাবে জান্নাত কখনো আদর করে না তাকে। ঘড়িতে সন্ধে 7টা তখন। স্বামীর ঘড়ি দেখে জান্নাতকে দূরে সরিয়ে দিতে চাইল। সন্ধেবেলায় এসবের মুড নেই তার। তাছাড়া রোহিত খোঁজ নিতে হবে। অসময়ে ঘুমানো কোনো ভালো লক্ষণ না। স্বামীর উঠে যাবে বুঝতে পেরে জান্নাত এক কাজ করে বসলো। কোলে চেপে বসে গলা জড়িয়ে ধরে থাকলো। স্বামীর বউকে এভাবে পেয়ে খুশি। বউটা তার বড় আদরের, অনেক আদরে। মাথায় হাত বুলিয়ে দিয়ে স্বামীর বলল, সেদিন রাতে বকেছিলাম, মন খারাপ এখনো? দুপাশে মাথা নাড়ে জান্নাত। স্বামীর নিচু স্বরে বলতে থাকে, আমার কথা শোনো না কেন? তাহলে বকি? জান্নাতের নরম ছোট তুলতুলে ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খেলা করতে করতে বলল স্বামীর কথাটা। জান্নাত জবাব দেয় না। তাকে আরো কিছুক্ষণ আটকে রাখতেই হবে স্বামীকে। বইয়ের উষ্ণ শ্বাস গলার কাছে আছড়ে পড়ছে। পৌরুষ নারীর কমনীয়তা ছলনায় হার মেনেছে। মৃদু শ্বাস ফেলল স্বামীর। হঠাৎ নিজের খেয়ে হারিয়ে ওকে শুইয়ে দিয়ে চড়াও হলো ওর উপর। তার মাথায় আর অন্য কিছু নেই,
সে ঘোলাকা দৃষ্টিতে শুধু দেখতে পাচ্ছে তার অধিকারে ঠাসা নারীকে, যে আজ নিজে থেকে আমন্ত্রণ জানাচ্ছে তাকে। ওকে চুমু খেতে গিয়ে আজ স্বামীর বেশ অবাক হলো। আজ শুধু সহাস্যে শাহী নয়, বরং জান্নাত বেশ উৎসাহী। এতটা সাহসী জান্নাত নয়। আচরণগত দিক থেকে জান্নাত প্রচন্ড লাজুক এবং ঘনিষ্ঠতায় সবসময় অনীহা থাকে জান্নাতের। স্বামী সবসময় টের পায় মরা মাছের মতো পড়ে থাকা মেয়েটা আজ লাজের খোলস থেকে বেরিয়ে এসে স্বামীকে আশকারা দিচ্ছে, দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। স্বামীর একবার চাইলো জিজ্ঞেস করতে জান্নাত এত অস্বাভাবিক আচরণ করছে কেন। পরপর নিজেকে নিজেই বাধা দিল, যদি লজ্জা পেয়ে যায় তাহলে এই সুন্দর সন্ধিটা নষ্ট হবে। ভালোবাসাবাসীতে আচ্ছন্ন হয়েছিল দীর্ঘ সময় দুজন, একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিল দীর্ঘ সময়। স্বামীর চোখ বুজেছিল, হঠাৎ চোখ মেলে তাকিয়ে তৎপর হয় স্বামীর। রুহির সাথে কথা বলতে হবে তার। জান্নাত স্বামীকে উঠতে দেখে আবারও বাধা দিল। উঠছেন? অবাকের পরে অবাক হচ্ছে স্বামীর। আজ এই মেয়ের কি হলো? বউয়ের কপালে একটা সন্তুষ্টির চুমু খেয়ে উঠে বসেই বলে, তুমি ওঠো, রুহিকে ডেকে আনো। ঠিক সে সময়ে বাড়িতে রিজিয়া চেঁচামেচি শোনা যায়। জান্নাতের বুক কাঁপছে। কেউ কি কিছু টের পেয়েছে? রুহি আপু কি ধরা খেয়েছে? পরপর দরজায় ধাক্কা পড়ে শ্যামার গলা। মেজো ভাইয়া, আপু বাড়িতে নেই? তন্ময়ের মাথা ভন ভন করছে, হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। সে সত্যিই রুহিকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। মোড়ের মাথায় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। ঘড়ি ধরা ঠিক সময় 8:30টায় রুহির এখানে আসার কথা। রুহির সময় পাক্কা একেবারে। ঠিক 8:30 নাগাদ সোডিয়াম আলোতে তন্ময় দেখলো তার প্রিয়সী ছুটতে ছুটতে আসছে। হাতে শুধুমাত্র একটা পার্স ব্যাগ, পরনে সালোয়ার কামিজ, আর কিছুই নেই। এভাবেই চলে এসেছে প্রেমিকের হাত ধরে পালাতে। তন্ময় ভীষণ আবেগী হয়ে পড়ে। এই মেয়েটাকে ভালো রাখতে পারবে তো সে? পারবে তো। রুহি এসে তন্ময়ের বাইকের সামনে দাঁড়ায়, চোখ ভেজা তার। তন্ময় দেখে সে ছোট্ট রুহি এসেছে। ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছে দুজন। চৌধুরী আর হাওলাদার বাড়ির ছেলেমেয়েরা একসাথে খেলতো। তন্ময় ভাইয়া বলে মাথা খারাপ করে দিত মেয়েটা। বড়রা হাসাহাসি করে বলতো তন্ময় আর রুহির বিয়ে দিব। মজা করে এমনটা বললেও বড়রা চাইতেন এমনটা হোক। এতে দুই বাড়ির বন্ধন পোক্ত হবে। তন্ময় বড়দের করা ওই মজাটাকে আঁকড়ে ধরে ধীরে ধীরে অনুভূতি জড়ো করে ফেলেছিল। আজ সে রুহিকে সত্যিই বিয়ে করবে, অথচ বড়দের কষ্ট দিয়ে তারা সুখী হবে। আস্তে করে তন্ময় বলল, বাইকে ওঠো। রুহি বাইকে উঠল। তন্ময় বলল, ভয় করছে? আমারও করছে। তাহলে ফিরে যাবেও? হাসলো তন্ময়। বাইক স্টার্ট করে বলল, সে সুযোগ নেই, তোকে আমার লাগবে। রুহি বাড়ি ছেড়ে পালিয়েছে। মুহূর্তে হাহাকার লেগে গেল কমলা রঙের রোদে। রিজিয়া বুক চাপড়ে কাঁদছে মেয়ের বোকামি দেখে। সোহানা মাথায় হাত দিয়ে বসে আছে। সে কেন সতর্ক করলো না রাজনকে? রুহি যে এত কম সময়ের মধ্যে এমন একটা কাজ করে ফেলবে সে বুঝে উঠতে পারেনি। বাইরে মায়ের চিৎকার। বন্ধ ঘরের ভেতর থেকে স্বামীর আবারও বলল, কি হয়েছে শ্যামা? ভাইয়া, আপু বাড়িতে নেই? জান্নাত পাথরের মতো দাঁড়িয়ে আছে নিজেকে আঁচলে জড়িয়ে। স্বামীর কথাটা শুনেই হতভম্ব হয়ে জান্নাতের মুখের দিকে তাকায়। জান্নাত দৃষ্টি নামিয়ে নেয়। সে নিজেই হতভম্ব এবং তার শরীর কাঁপছে। স্বামীর কিছু পল জান্নাতকে দেখে পোশাক নিয়ে চুপচাপ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। শাওয়ারের পানিতে ভিজতে ভিজতে ক্রমশ স্বামীর মুখটা কঠিন হয়ে ওঠে। ওয়াশরুম থেকে বেরিয়ে স্বামীর ভেজা চুল না মুছে হন্তদন্ত হয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। জান্নাত মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়েই থাকে। রুহি ঘরে নেই, এটা প্রথম আবিষ্কার করে সোহানা। রিজিয়া মাইমুনার ঘরে ছিল তখন। স্বামীর নিচতলায় নামার সাথে সাথে রিজিয়া ছুটে আসে। ও বাবা, তোর বাপকে কি করে সামাল দেব আমি? স্বামীর ফোনে কারো নাম্বার ডায়াল করতে করতে ভীষণ শান্ত স্বরে জবাব দেয়, গিয়ে ওদের দৌড় কাজে অফিসে। চিন্তা করো না, খুঁজে আনবো। এক এক করে সমস্ত জায়গায় কল করতে থাকে স্বামীর। পরিচিত বন্ধু বান্ধব থেকে শুরু করে বরিশালের নেতা শ্রেণীর লোকজন যারা স্বামীর বন্ধু, তাদের সকলকে। শহর চষে বের করবে রুহিকে। অফিস থেকে ছুটে এসেছে রাজন, সারাফাত। চেঁচামেচি কেউই করছে না। যতক্ষণ সম্ভব বিষয়টাকে চেপে রাখতে হবে। পাড়াপড়শিরা টের পাবে নয়তো। বুকে হাত বেঁধে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে স্বামী। রাজন শার্টের হাতা গোটাচ্ছে। চল তরমুয়ের বন্ধুদের বাড়িতে সামবিং করি, আমি কয়েকটাকে চিনি। স্বামীর ভাইকে বলে, তুমি দাঁড়াও, আমি আসছি একটু। বলে সে দোতলায় ওঠে। জান্নাত গোসল সেরে ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে মলিন মুখে।
তার সমস্ত শরীর কাঁপছে। একটু আগে সে কি করেছে? রুহি আপুকে ভাগতে সাহায্য করেছে। রুহি আপু ভেগেই গেল তাকে মিথ্যে বলে। তার সময়গুলো কেমন ঘোরের মতো কাটছে। বাইরের পদধ্বনি শোনা যায়। জান্নাত চোখ তুলে তাকালো, স্বামীর ঘরে ঢুকছে। ভয়ে জড়সড় হয়ে জান্নাত নিজেকে সামলে নিল। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে এগিয়ে এলো সামনে। খবর পেলেন রুহি আপুর? একটা প্রকাণ্ড চড় এসে মুহূর্তে তার গাল ছুঁয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল জান্নাত। চড়ের ধাক্কা সামলাতে বেগ পেতে হয় তাকে। এমন চড় ইহ জীবনে তাকে কেউ দেয়নি। মুহূর্তে মাথাটা দুলে ওঠে, ডান গালটা টনটন করছে। যন্ত্রণায় কাতর জান্নাত গালে হাত চেপে ঘাড় ঘুরিয়ে স্বামীর দিকে তাকায়। স্বামীর ক্ষোভে ফেটে পড়ছিল, চেঁচিয়ে উঠল সে। ছলনা করতে শিখেছিস আমার সাথে? বাইকে উঠে রুহি নিশ্চুপ কাছে তন্ময় বিরক্ত ভঙ্গিতে বলে, আরে এখন থেকে শুরু করে দিলি? কান্নাকাটি অনেক করতে হবে দুই পরিবারের জন্য। এখন একটু বিশ্রাম নে, চোখের পানি বাঁচিয়ে রাখ। রুহি হাঁপাতে হাঁপাতে বলে, খুব বড় একটা অন্যায় করেছি তন্ময়। কি করেছিস? রুহি ঘটনা খুলে বলতে তন্ময় হুট করে বাইক থামায়। ঘুরে অবিশ্বাস্য নজরে রুহিকে দেখে বলে, তাই বলে তুই এমন করবি? অন্য কোনো উপায় যে ছিল না তন্ময়। ওরা কেউ আমার সাথ দিতে চায়নি। ভাইয়ার চোখ কান সবসময় খোলা থাকে। ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে বলল রুহি কথাটা। লম্বা লম্বা শ্বাস ছাড়ে তন্ময়। অসহায়ের মতো ক্রন্দনরত রুহির চেহারা দেখে বলে ওঠে, দোষ আমার সম্পূর্ণটা তোর নয়। ভাবিকে কখনো সরি বলে নেব? নিঃস্ব বস্ত্র বিসর্জন দিচ্ছে জান্নাত গালে হাত চেপে। স্বামীর দ্রুত দ্রুত শার্ট প্যান্ট পরে নিয়ে আবারও গিয়ে জান্নাতের সামনে দাঁড়ায়। ভেজা চুল, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট। আজ আদরে মুখটা স্বামীকে চূড়ান্ত রাগিয়ে দিচ্ছে। ওর বলিষ্ঠ এক হাতে জান্নাতের হাত দুটো ওর পেছনে নিয়ে জোরসে চেপে ধরে দাঁত কিরমির করে ওঠে। ভোলা ভোলা গায়ের মেয়ে দেখে বিয়ে করেছিলাম। দেখে মনে হয়েছিল ভাজা মাছটা উল্টো খেতে জানে না। সে মেয়ে ছলাকলা করে আমার সাথে, স্বামীর সাথে। চোখ মুখ খিচিয়ে নেয় জান্নাত। খুব কাছ থেকে চেঁচাচ্ছে স্বামী। আজ কে জানে কি আছে তার কপালে। এই লোক তাড়াহুড়োয় আছে। একটা চড় দিয়ে যে স্বামীর থেমে থাকবে না তা জান্নাত বুঝতে পারছে। বলো কেন করলে এটা, বলো। আমি আমি কিছু করিনি। আবার মিথ্যা বলে? এই বলদ আমি বলদ না তো। এই বেয়াদব, তোমার আদৌ ধারণা আছে তুমি কি করেছো? আছে? জান্নাত ছাড়া পেতে মরিয়া। একটু ছাড়ুন আমায়। আমি কিছুই করিনি। আমি জানতাম না রুহি আপু চলে যাবে। আমাকে বলেছিল 5 মিনিট কথা বলবি, ফিরবে। স্বামী ছাড়ে না, উল্টো বলতে থাকে, কথাটা কেন বলে সহ্য করে দেবে তোমার সাথে? আমি বারণ করার পরেও? কি দুঃসাহস তোমার এভাবে ছলা করলে আমার সাথে? অরে বাস, তুমি তো সিক্রেট ইন্টেলিজেন্স টিমের মেয়েদের থেকেও ধরত। কি দুর্দান্ত প্ল্যান। শোনো জান্নাতুন, রুহিকে তো বড় দেখে নেবো আমি। তবে তুমি আজ যেটা করলে এর জন্য শাস্তি কিন্তু পাও না তোমার। হ্যাঁ, রুহি তো আবেগ অন্ধ হয়ে বোকামি করেছে। তবে যদি তোমার স্টুপিডিটির জন্য আমার বোনের কোনো ক্ষতি হয় তবে কি হবে রুহি আপুর? কান্না ভেজা কণ্ঠে প্রশ্ন করে জান্নাত। যে কোনো কিছু। ধরো ওই কুত্তা আমার বোনকে বিয়ে না করে শুধুমাত্র বদনাম করতে চাইলো, কিংবা ধরো ও আর ওর বন্ধুরা মিলে আমার বোনকে। টিভিতে দেখো না প্রাইম ফেলে, এসব দেখো না? না। কেঁদে উঠে জান্নাত। তার গা হিম হয়ে আসছে। ওসব কখনো হবে না তার রুহি আপুর সাথে, কখনোই না। স্বামীর ওর কবজিতে আরেকটু চাপ দিল, চেঁচালো, স্বামীর পেছনে ষড়যন্ত্র করো? তোমার এই বালপাকনামির জন্য আজ আমার বোনের কিছু হলে একেবারে কি? তাও তো দেখতেই পাবে। এক প্রকার ধাক্কা মেরে জান্নাতকে ছাড়লো স্বামীর। এরপর বিছানা থেকে ফোনটা তুলে নিতে নিতে আপন মনে গজগজ করছে। মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়ে সাদে সিধা, মেয়ে সরল, অথচ এই মেয়ে এখন স্বামীকে এক হাতে কিনে আরেক হাতে বেঁচে দেয়। ভালোবেসে স্বামীর কাছে আসতে ওনার যত্ন খেরাবে, অথচ আজ আই জাস্ট ক্যান্ট বিলিভ তোমাদের মতো মেয়েকে কি করে সাইজ করতে হয় জানা আছে স্বামীর। বুঝতে পারলে? ঘরে আসে সোহানা স্বামীরকে তাড়া দিতে। এসে দেখে স্বামীর জান্নাতের উপর গজগজ করছে। সোহানা আশ্চর্য হয়ে যায়। ভাইয়া, তোমার ভাইয়া নিচে ডাকছে তোমায়। এই সময়ে জান্নাতকে বকাবকি করছো কেন আবার? এটা এখন ওকে ধমকাধমকি করার সময়? কি করেছে ও? স্বামীর জবাব না দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নামে। তাকে বেরিয়ে রুহিকে খুঁজে বের করতে হবে কোনো দুর্ঘটনা ঘটার আগে। জান্নাত চুপচাপ দাঁড়িয়ে আছে। সোহানা এগিয়ে যায়। কি করেছো? বকছিল কেন? জান্নাত চুপচাপ মাথা নাড়ে, অস্ফুটে বলে, কিছু না। তন্ময়ের কাছের সব বন্ধু, রুহির সব কাছের বন্ধুদের বাড়িতে তল্লাশি চালানো হয়।
চৌধুরী এবং হাওলাদার বাড়ির পুরুষেরা উভয়ে তন্ন তন্ন করে খুঁজল। কোথাও রুহি তন্ময়ের টিকিটিও নেই। তারা তখনও থানায় যায়নি। রুহি তন্ময় তখন মেধার এক ঘনিষ্ঠ বান্ধবীর বাড়িতে। মেধা জানতো এই জায়গাটা নিরাপদ, বুদ্ধি করে সে পাঠিয়েছে ওদের। ভাইয়ের হঠকারী সিদ্ধান্তে যদিও নারাজ সে, কিন্তু কি আর করা। এখন ফিরিয়ে আনলে দুটোকে যে দুই ফ্যামিলি জবাই করবে তা তো নিশ্চিত। রুহি বসে আছে, মাথায় টেনে দেওয়া সালোয়ার কামিজের ওড়না। তার শরীর মৃদু কাঁপছে। সে সত্যি এটা করতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে তন্ময়কে। আর বাড়ির সবাই, ওরা কষ্ট পাবে যে। ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে আসে রুহি। সে কিছু ভাবতে পারছিল না। ঘাট ঘুরিয়ে তন্ময়কে দেখে। তন্ময়ের মুখ এখন হাসি হাসি, কাজের সাথে কথা বলছিল। শেষটায় মনের সব দোটানার, সব ভয়, সব অপরাধ বোধ চেপে রেখে নিচু স্বরে কবুল বলে দেয় রুহি। থানায় জটলা দুপক্ষের মাঝে। এখানে রীতিমতো তর্কযুদ্ধ লেগেছে তন্ময়ের পরিবার আর রুহির পরিবারের মাঝে। দুপক্ষই একে অপরের ছেলে মেয়েকে আসামি বানিয়ে অপহরণ এবং মানহানির মামলা দিতে চাইল। ওসি হিমশিম খাচ্ছিল দুপক্ষকে সামলাতে। অভিযোগ কিভাবে নেবে সেটাই বুঝতে পারছিল না। ছেলে মেয়ে দুজনেই প্রাপ্তবয়স্ক। ঠিক রাত 11টা নাগাদ সারাফা চৌধুরীর ফোনে কল আসে একটা আননোন নাম্বার থেকে। সারাফা চৌধুরী কলটা রিসিভ করতেই ওপাশে কান্নায় ভেঙে পড়ে রুহি। মেয়েকে ওভাবে কাঁদতে শুনে বুকে ব্যথা হয় সারাফাতে। কান্নার মধ্যেই চেঁচিয়ে ওঠে, কি হয়েছে আম্মু? কোথায় তুই? এগিয়ে আসে স্বামীর। বাবার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে চেঁচায়, কোথায় তুই? ভাইয়া। কাছিস তুই রুহি? ওই দর্ম তোকে কি করেছে বল, আটকে রেখেছে তোকে? দুমড়ে মুচড়ে যাচ্ছে রুহির বুকটা। বহু কষ্টে ভাইয়াকে বলে, আমরা বিয়ে করে নিয়েছি ভাইয়া। হতভম্ব হয়ে স্বামী রাজন আর সারাফাত দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মোশারেফ হাওলাদার আর তার দুই ছেলের মুখটাও থমথমে। থানার ওসির মুখটাও থমথমে। তখনই সারাফাত চেঁচিয়ে ওঠে, বিয়ে করে নিলি? কাঁদছে সারাফাতের গলা। রুহি কাঁদতে কাঁদতেই বলে, হ্যাঁ বাবা। সারাফাত কিছুক্ষণ চুপ করে রইল। স্বামী কাঁদছে প্রচন্ড রাগে। চেঁচিয়ে রুহিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সারাফাত স্বামীকে থামিয়ে শীতল কণ্ঠে মেয়েকে বলে, আজ তোকে আমি ত্যায্য ঘোষণা করলাম। তোর মুখ যেন আমি আর কখনো না দেখি। একই অবস্থা হাওলাদারদের। মোশারেফ হাওলাদার ছেলেকে চিল দিয়ে বলে, তুই তেজ্য, আমার বাড়ি আর ব্যবসা থেকে দূরে থাকবি অপদার্থ। যতটা হইচই নিয়ে দুপক্ষ থানায় ঢুকেছিল ততটাই নির্লিপ্ত এবং মনমরা হয়ে বেরিয়ে যায় দুই পক্ষ। বাড়িতে উৎকণ্ঠা নিয়ে বসেছিল রিজিয়া এবং বাকিরা। সারাফাত এসে ধীর স্থির সবাইকে জানিয়ে দেয় রুহির সাথে আর এবারে কোনো যোগাযোগ থাকবে না। স্বামীরেরা দুই ভাই ক্লান্ত, পরিশ্রান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বসে রয় দীর্ঘ সময়। রিজিয়া বিলাপ করে কাঁদে। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলে না সে রাতে। কেউ মুখে এক ফোঁটা পানি অবধি দেয় না। জানাতে বিধ্বস্ত মনমরা মুখটা ঘুরে ফিরে বাড়ির সবাইকে দেখে। নিজের অজান্তে সে রুহি আপুকে পালাতে দিয়েছে। সে এটুকুই জেনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। স্বামীর আর বসলো না। মুখটা আবারও মলিন থেকে কঠিন আকার ধারণ করেছে তার। সবাইকে ফেলে গটগট করে উঠল দোতলায়। ওকে ওভাবে ধেয়ে আসতে দেখে বুক কাঁপছে জান্নাতের। ঘাবড়ে গিয়ে করিডোর থেকে ছুটে যায় রুমের ভেতর। এই লোকটা তাকে আজ খুব শাস্তি দিবে। যদি গায়ে হাত তুলে দুমদাম যা করে ঘরের মধ্যেই না হয় করবে। তাড়াহুড়ো করে দরজা ঠেলে ভেতরে ঢুকে স্বামীর। জান্নাত ঘরের এক কোণে চুপসানো বেলুনের মতো চুপসে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতে স্বামীর সন্ধে থেকে 4 গুণ বেশি ক্রোধান্বিত হয়ে তেড়ে যায় জান্নাতের দিকে। জান্নাত শুধু বলতে পারল, শুনুন আমার কথাটা। রুহি আপু বলেছিল এতটুকু না করলে সে আত্মহত্যা করবে। ওর কোমর চেপে ধরল স্বামীর। এই সরল মুখের মেয়েটাকে ওর এই দুঃসাহসের জন্য স্বামীর আগের স্বামীর হলে তুলে আছাড় মারত। আজ কেন জানি পারল না। হয়তো জান্নাতের টলমলে টানা টানা চোখ দেখে গলায় মেঘের গর্জন ঢেলে শুধু বলে, কি করেছো এটা? কি করেছো? কি করেছো বলো? ছাড়ুন। এদিকে আমার বোনটার জীবন নষ্ট হয়ে গেছে, আর তোমাকে ছাড়বো? স্বামীর থেকে বেশি বলছো তুমি, আমার থেকে বেশি বলছো, তাই না? দুপাশে ঘন ঘন মাথা নাড়ায় জান্নাত। তুতলে বলে, না, বুঝি না, বেশি বুঝি না আমি আপনার থেকে। ওর কান্না দেখে দমল স্বামীর। তবে পরক্ষণেই আবারও ফোঁস করে উঠল, সব গুছিয়ে নেবে, কালই তোকে তোর বাপের বাড়ি দিয়ে আসবো। কেঁপে উঠল জান্নাত। মানে বাপের বাড়ি যাবি তুই? তোর মামা মামিকে কল করে বলবো, যদি তারা আদব শিখিয়ে পাঠাতে পারে তাদের মেয়েকে, তবে যেন পাঠায়, নচেত নয়। নচেত নয় মানে? হু হু করে কেঁদে উঠে জান্নাত। স্বামীকে আগলাতে চায়।
আপনি কষ্ট পেয়েছেন জানি, আমি ক্ষমা চাইছি। তবে এই কথা বলবেন না দয়া করে। আমি যাব না কোথাও, আমি আর কখনো মিথ্যাচার করব না। ওকে এক ঝটকায় সরিয়ে দেয় স্বামী। ওই কুলাঙ্গারের সাথে তো আমার বোনের সংসার আমরা মানবই না। বাবা ত্যায্য করেছে রাগের মাথায়। আমি তো জীবিত অবস্থায় বোনকে কুত্তার কামড় খেতে ছেড়ে রাখতে পারে না। বোনকে ফিরিয়ে আনবো, আর যতদিনে না আনি তুই বাপের বাড়ি থাকবি। এটা হচ্ছে তোর বেশি বোঝার শাস্তি, স্বামীর এক কাঠে উপরে গিয়ে বেশি বোঝার শাস্তি। সে রাতে ঘুমোয়নি জান্নাত। বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করেছে সারা রাত। এতবার এতভাবে মাপ চেয়েছে স্বামীর কাছে, স্বামী ছিটকে সরিয়ে দিয়েছে রাগে। একটু ছুতেও পারেনি লোকটাকে, একটু ফিরেও তাকায়নি ওর দিকে। জান্নাত নিশ্চুপ কেঁদেছে, শুধুই কেঁদেছে। লোকটার বুকের মাঝে শুয়ে তার মান ভাঙানোর জন্য ছটফট করেছে, কিন্তু সে সুযোগ তাকে দেয়নি স্বামীর। রাতে বাড়ির কারো খাওয়া হয়নি। সকালেও সবাই জড়ে বস্তুর মতো হাঁটাচলা করছে। শোক সামলে উঠতে পারেনি কেউই। জান্নাত এমতো অবস্থায় বাপের বাড়ি যাবে শুনে সারাফাত বিরক্ত হয়। বেজার মুখে জান্নাতকে বলে, এই সময় বাপের বাড়ি যাবে? এটা কেমন বিবেচনা? তোমার শাশুড়িকে সামলাও। জান্নাত বলেনি বাপের বাড়ি যাওয়ার কথা, সে তো যেতেই চায় না। এসব বলেছে স্বামী। সকালে উঠে জান্নাতকে তাড়া দিচ্ছে তৈরি হতে। সারা রাত না ঘুমিয়ে ক্লান্ত শরীর জান্নাতের, নড়ছিল না মোটেও। শরীরটা বিগত 3 দিন ধরে খারাপ যাচ্ছে, আজ আরেকটু বেশি খারাপ। স্বামীর মুখ থেকে ধমক বের হয়, ভাই নাটক কম, নাস্তা সেরে রেডি হওয়া শিখে। জান্নাতের মাথা ঘুরতেই থাকে। এই মানুষটাকে বোঝাতে জান্নাত পারবে না, শুধু কষ্ট পাচ্ছে জান্নাতের। কারো জায়া বলে বুঝি এমন হয়? মানুষটার শত তুচ্ছ তাচ্ছিল্য উপেক্ষা করে তার জন্যই হেদিয়ে মরতে হয়। বিয়ের পর থেকে দুর্ব্যবহার কম পায়নি স্বামীর থেকে। যতখানি ভালোবাসা দিয়েছে, দুর্ব্যবহারও দিয়েছে ততখানি। জান্নাত ছিল চাবি দেওয়া পুতুল স্বামীর। অভিমানের পাহাড় জমেছে নানা কারণে লোকটার প্রতি। রাগ জমেছে, এখনো তো আছে। তবুও এত মায়া কেন জান্নাতের? এ তো কদিন আগেও রূপাতলি যাওয়ার জন্য তোড়পেছে কত। এখন তবে কেন এত যন্ত্রণা হচ্ছে? খাবার টেবিলে রিজিয়া নিস্তেজ হয়ে বসে আছে। সারাফাতকে বোঝাই, খেয়ে নাও, ওর মতন স্বার্থপর মেয়ের জন্য না খেয়ে থাকার দরকার নেই। মায়মনা কাল থেকে আবল তাবল বলছে, নাস্তার টেবিলেই বলল, আমার নাতনি ভাইগা যাওয়ানের মতো মাইয়া না। শরাফা তোরা চিনি বড়া খাওয়াইয়া ওরে ভাগাইয়া নিছে। তুই মতি হুজুরের ডাক। স্বামীর বিরক্ত হচ্ছিল এসব কথায়। কপাল কুচকে কিচেনের দিকে তাকায়। জান্নাত চা করছিল স্বামীর জন্য। স্বামীর হাত ছাড়ল। চা খাবো না আমি, তুই রেডি হ তাড়াতাড়ি। জান্নাত যাবেই না, চোখ ভিজে আসছে তার। স্বামীর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। স্বামীরও ছলছল চোখ দেখে, পরপর চোখ সরিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। জান্নাতকে স্বামী কখনোই রূপাতলি দিয়ে আসবে না। অত বোকা রাহামুক স্বামী নয়। অল্প বয়সী সুন্দরী বউকে দূরে পাঠিয়ে শাস্তি দেওয়া, এটা একটা হাস্যকর ব্যাপার। এ বয়সী মেয়েদের মাথায় শয়তান ঢুকতে সময় লাগে না। দেখা গেল ওখানে গিয়ে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো, তখন হাত কামড়াতে হবে। স্বামীর তো শুধু রাত থেকে ভয় পাইয়েছে। এক রাত কাঁদিয়েছে মেয়েটাকে, যাতে উচিত শিক্ষা হয়, যাতে স্বামীর প্রতি পুরনো ভয়টা চলে আসে। মাঝখানে অতি আদর দিয়ে সাহস বাড়িয়ে দিয়েছিল, যার ফলে আজ এই অবস্থা। কথায় কথায় ছলনা করে, স্বামীর থেকে গোপন করে এটা সেটা। রিজিয়া বণিক আবারও কেঁদে উঠে সকালে। সোহানা ওকে সামলায়। জানার শাশুড়ির বিলাপ শুনে কিচেন থেকে বেরোতে নিলে পঞ্চমবারের মতো দুলে উঠে সবকিছু তার চোখের সামনে, এবং আবারও ব্ল্যাক আউট। গা থেকে ঘাম ছেড়ে দিয়েছে জান্নাতের। পিটপিট করে তাকিয়ে আছে স্বামীর দিকে। চিন্তিত উদ্বিগ্ন স্বামীর ওর দিকে ঝুঁকে বসে আছে। জান্নাত দেখছে স্বামীর একটা নয়, দুটো। এই তো আরো দুটো বাড়লো। এতগুলো স্বামীর, এতগুলো হাড়ে পর্যাট স্বামীকে কিভাবে সামলাবে জান্নাতুল? জান্নাতের দুগালে তখন আলতো চাপড় মেরে স্বামী ডাকলো, খারাপ লাগছে জান্নাতুল? খারাপ লাগছে? আমি রূপাতলি যাব। বলতে বলতে হড়হড় করে বমি করে দিল জান্নাত। বমি হওয়াতে কিছুটা ভালো লাগছে এখন, তবে শরীরটা দুর্বল। এভাবে হঠাৎ করে তাল কেটে গিয়েছে কেন বুঝতে পারছে না জান্নাত। স্বামীকে চিন্তিত লাগছে। গম্ভীর মুখে জান্নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে। পরপর কিছু একটা মনে পড়তেই গিয়ে আলমারি খুলে ড্রয়ারে স্যানিটারি ন্যাপকিনের ইনটেক প্যাকেটটা দেখে জান্নাতের দিকে তাকায়। জান্নাত মলিন মুখে স্বামীকে দেখছিল। এই মান্থে পিরিয়ড হয়নি। তাড়াহুড়ো করে প্রশ্ন করলো স্বামী। কিছু মনে করতে পারছিল না জান্নাত। এই হিসেবগুলো সে কখনোই ঠিক রাখতে পারেনি। স্বামী ওর থেকে আর উত্তরের আশা না করে হন্তদন্ত হয়ে পরের ফার্মেসি থেকে একটা কিট নিয়ে এসে জান্নাতকে দেয়। এখানে যেভাবে যেভাবে বলা আছে
সেটা করে আমার কাছে দাও। হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যায় জান্নাতের। উত্তেজিত কাপা হাতটা স্বামীর থেকে কিটটা নিয়ে ওয়াশরুমে ঢোকে। স্বামীর ঘরময় পাচারি করছিল। জান্নাতকে বেরোতে দেখে গিয়ে ছো মেরে জান্নাতের হাত থেকে কিটটা নেয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জান্নাত। শরীরটা তার অদ্ভুত অনুভূতিতে মুহুর্মুহু কাঁপতে শুরু করেছে হঠাৎ। দুটো স্পষ্ট লাল দাগ। স্বামীর এক দৃষ্টে কিছু পল সেদিকে তাকিয়ে থাকে। পুনরায় মাথা তুলে দেখতে থাকে জান্নাতকে। জান্নাত চোখে চোখ মেলাতে পারছে না। স্বামীর স্বাভাবিক গলায় বলল, শাড়িটা পাল্টে নাও, ডাক্তারের কাছে যাবো আমরা। গাইনোকোলজিস্ট ডক্টর তানিয়া রহমান স্বামীর পরিচিত। হাসি হাসি মুখ করে একবার জান্নাতকে দেখছে, একবার স্বামীকে। তার হাতে জান্নাতের রিপোর্ট। জান্নাত স্বামীর পাশে মাথা নিচু করে বসে আছে। তখন থেকে আতঙ্ক, উত্তেজনা, ভয়, আনন্দ, হতাশা সবকিছুর সমন্বয়ে তৈরি একটা ঘোরের মধ্যে আছে সে। বের হতে পারছে না কোনোভাবেই। তানিয়া রহমান মজার ছলে স্বামীকে বলে উঠল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কারণে আপসেট। মুখটা এমন কেন? সামান্য হাসে স্বামীর। No, no, not actually. This is my first baby, Apu, and I can't describe my feelings in words. তবে ঘামছো কেন? ও ছোট, 17 বছর 7 মাস কি মা হওয়ার জন্য ঠিক আছে? হেসে ফেললেন ডক্টর তানিয়া। ব্যঙ্গ করে স্বামীকে বলে, ছোট তবে বিয়ে করলে কেন? স্বামীর কপাল কুঁচকে নেয়। পুনরায় বলে, আপনি বলুন আপু, বয়সটা কি ঠিক আছে? সত্যি বলতে গেলে ঠিক নেই, তবে ঘাবড়ানোর কিছু হয়নি। অনেকেই হয় এই বয়সে মা, এত ঘাবড়ে যেও না। তোমারই যদি এই অবস্থা হয়, ওই বেচারি তো আরো ভয় পেয়ে যাবে। স্বামীর তাকায় জান্নাতের দিকে। তখনও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ওর দিকে দৃষ্টি স্থির রেখে স্বামী ডক্টরকে বলল, যা যা দরকার সব লিখে দিন। মেডিসিন থেকে শুরু করে দিক নির্দেশনা আমাদের উপকার হবে। আমি সব জানি না এবং স্বভাবে চাপা। ডক্টর তানিয়া তাই করলেন। কিছু মেডিসিন লিখে দিয়ে একটা ম্যাগাজিন স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দুজনেই পড়বে, সবটা পৌঁছে যাবে। আর হ্যাঁ, স্বামীর সাবধান। আশা করি বুঝতে পারছো। গাড়িতে চুপচাপ উঠে বসে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রেখেছে জান্নাত। তারা তানিয়া রহমানের চেম্বার থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে। হঠাৎ হাতের ওপর উষ্ণ শক্ত হাতটা স্বামী রেখে দিলে জান্নাত তাকায় স্বামীর দিকে। শরীর খারাপ লাগছে জান্নাত? দুপাশে মাথা নাড়ে জান্নাত। অস্ফুট স্বরে বলে, এখন ঠিক আছি। সকাল থেকে খাওয়ানি গেছো, কিছু খাবে? গাড়ি থামাবো? খাবার কথা শুনেই আবারও গা গোলাচ্ছে জান্নাতের। হঠাৎ নিজের অজান্তেই মুখ থেকে বেরোয়, কাঁচা আম খাবো। হোয়াট? কাঁচা আম? খালি পেটে টক? পরপর সামান্য হাসলো স্বামী। এখন তো এসবই খেতে ইচ্ছে করবে। ঠান্ডা গলায় জান্নাতকে বলল, এটা তো কাঁচা আমের সিজন না। তবু আমি চেষ্টা করবো খুঁজে বের করার। সময় দাও। স্বামী জান্নাতকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, এটা সবাই জানে। তবে জান্নাতের কি হয়েছে জানে না কেউ। কারো মন ভালো নেই, অতটা খুঁজিয়ে কেউ জানতেও চায়নি। বাড়িতে সারাফা ছিলেন। ড্রয়িং রুমে বসে টিভির দিকে তাকিয়েছিল, তবে টিভি দেখছিল না। রিজিয়া কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে ফেলেছে। সেও চুপচাপ স্বামীর পাশে বসেছিল। জান্নাত আর স্বামীর ঘরে ঢুকতে রিজিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হয়েছে বৌমা, শরীর খারাপ? কণ্ঠে কোনো প্রাণ নেই, নেই উৎকণ্ঠা, একেবারে নির্জীব। স্বামীর মায়ের দিকে তাকিয়ে সামান্য হাসলো, তবে মুখে বলল না কিছুই। ওর ওই হাসি দেখে সবাই বুঝে গিয়েছে সব। সারাফা চৌধুরী মেজ বৌমার দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ। জান্নাতের ভারী লজ্জা লাগছে, কারো দিকে তাকাতে অবধি পারছি না সে। রিজিয়া উঠে দাঁড়ায়, দুলছে তার শরীর, বলল, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর স্বামীর, তুই থাক, তোর সাথে কথা আছে। সুহানা উত্তেজিত ভীষণ। খুশি চাপিয়ে রেখে জান্নাতকে বলে, ঘরে যাও, আমি আসছি কিছু খাবার নিয়ে। সকাল থেকে কিচ্ছু খাওনি। জান্নাত ধীর পায়ে হেঁটে ওপরে চলে যেতে রিজিয়া কেঁদে ওঠে। তিনি স্বামী আর মেজ ছেলেকে অনুরোধ করে সব রাগ সরিয়ে রেখে রুহিকে মেনে নিতে। এভাবে তো চলতে পারে না। তার পেটের সন্তান রুহি, যতই ভুল করুক কোনো অপরাধ তো করেনি। ড্রয়িং রুমে মায়ের সাথে এক দফা তর্ক লেগে যায় স্বামীর। চেঁচিয়ে ওঠে, ওকে ফিরিয়ে তো আনবই, তবে বিয়ে মানতে বলবে না। ওই ছেলের ঘর ওকে আমি করতে দেবো না। জান্নাত ঘরে ঢুকে ধীর পায়ে হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ঘুমটা খসে পড়েছে মাথা থেকে। মুখটা কেমন ফোলা ফোলা লাগছে হঠাৎ। ধীরে ধীরে জান্নাতের দৃষ্টি নামে পেটের কাছটায়। আবারও এক অচেনা অনুভূতিতে শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। কণ্ঠনালীর কাছে পীড়া হচ্ছে আবেগে। জান্নাত নিজের পেটে হাত রাখে। এখানে কেউ আছে।
খুব ছোট্ট কেউ, যার প্রাণ আছে, একটা কাঠবাদামের খোসার মতো সাইজ, যে বড় হতে থাকবে, জান্নাতকে পরিচয় করিয়ে দিতে থাকবে নারী জন্মের আরেকটা অধ্যায়ের সাথে। দরজা ঠেলে তক্ষুনি ভেতরে ঢুকে স্বামী। অভ্যেসবশত ঘুমটা টেনে জান্নাত চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। স্বামীর ওকে মিনিট খানিক চেয়ে চেয়ে দেখল এবং হঠাৎ ছুটে গিয়ে জড়িয়ে ধরল জান্নাতকে। চমকে উঠল জান্নাত, নিজেকে সামলাতে অবধি পারল না। ওদিকে স্বামীর ওর বুকের সাথে চেপে ধরে বলতে থাকে,